হ্যালো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে যে মোলারিটি, নরমালিটি এগুলো কমপ্লিট করছিলাম। ইভেন তাপমাত্রার উপর নির্ভরশীল কোনটা, কোনটা না এবং কেন তা ব্যাখ্যা করছিলাম। তো আজকে আমরা নেক্সট থেকে কন্টিনিউ করব। পিপিএম থেকে কন্টিনিউ করব আরকি। ওকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে পিপিএম, পিপিবি, পিপিটি এগুলো কি? আমাদেরকে শুধু পিপিএম পড়লেই হবে। পিপিএম পড়লে বাকিগুলা হয়ে যাবে, কভার হয়ে যাবে। ঠিক আছে? তো পিপিএম পড়লে বাকিগুলো কিভাবে কভার হবে? কারণ আমরা যদি কোনো কিছু পিপিএম এ বের করতে পারি, পিপিএম থেকে আমরা পিপিবি তে কিংবা পিপিটি তে কনভার্ট করা কোনো ব্যাপার না। ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে পিপিএম টা কি? আমরা কি জানি ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোলার, তাই না? মোল পার লিটার বা মোলার বলি আমরা যাকে। পিপিএম হচ্ছে ঘনমাত্রার আরেকটা একক। যেমন ভরের একক ২ রকম অনেক প্রকার হইতে পারে। কেজি হইতে পারে, গ্রাম হইতে পারে। ঠিক না? তো পিপিএম কি হবে? পিপিএম হচ্ছে ঘনমাত্রার আরেকটা একক। বুঝাতে পারছি? আচ্ছা, নরমালি আমরা কিন্তু ঘনমাত্রার যে এককটা মোলার সেটাই বের করি। পিপিএম এ আমরা বের করি না। যদি পিপিএম এ বের করা লাগে প্রশ্নে বলে দিবে যে পিপিএম এককে বের করো ঘনমাত্রাটা। তখন আমাদেরকে পিপিএম এ বের করা লাগবে। আচ্ছা, পিপিএম এর ফুল ফর্মটা কি? পিপিএম, পার্টস পার মিলিয়ন, মানে প্রতি মিলিয়নে কয়টা কয়টা পার্টস আছে। পিপিবি মানে কি? প্রতি বিলিয়নে কয়টা পার্ট আছে। পার্ট বলতে কি? কোনো মৌল বা কোনো যৌগের কয়টা পার্ট আছে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে? পিপিটি বলতে কি বোঝাচ্ছে? কত ট্রিলিয়নে, মানে প্রতি ট্রিলিয়নে কতটা পার্ট আছে। ঠিক আছে? তো আমরা আমরা শিখবো কি? আমরা শিখবো পিপিএমটা। আমরা যদি পিপিএম শিখি, পিপিএম বুঝতে পারি, তাহলে আমরা পিপিএম থেকে ইজিলি পিপিবি তে কনভার্ট করতে পারবো, ইজিলি পিপিএম থেকে পিপিটি তে কনভার্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা অলওয়েজ পিপিএম বের করব, এরপর একে খুব সহজেই পিপিটি তে ট্রান্সফার করা যায়। আচ্ছা, মিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 6, বিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 9, ট্রিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 12, তাই না? আচ্ছা, কেন পিপিএম বের করলে আমরা ইজিলি পিপিপি কিংবা পিপিটি তে কনভার্ট হতে পারবো সেটা আমরা এখন বলবো। ঠিক আছে? আচ্ছা, পিপিএম মানে কি? প্রতি মিলিয়নে হিসাব করতেছে, তাই না? এখন মিলিয়ন থেকে বিলিয়নে যাইতে গেলে আমাদের কি করতে হবে? মিলিয়নে যত পাইছি তার সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করে দাও। তাহলে তো বিলিয়ন পেয়ে যাবো। আবার বিলিয়নে গেলে বিলিয়নের সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করে দিলে ট্রিলিয়ন পেয়ে যাবো। তার মানে আমরা ইজিলি পিপিএম থেকে পিপিবি, পিপিবি থেকে পিপিটি তে কনভার্ট হতে পারবো। আর যদি সরাসরি মিলিয়ন থেকে ট্রিলিয়নে কনভার্ট হতে চাও, মানে পিপিএম থেকে পিপিটি তে কনভার্ট হতে চাও সরাসরি, তাহলে এ দেখ কয়বার গুণ হইছে। প্রথম বিলিয়নে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার 3, আবার ট্রিলিয়নে কনভার্ট হওয়ার জন্য 10 টু দি পাওয়ার 3 গুণ করা লাগছে। তার মানে মিলিয়ন থেকে সরাসরি ট্রিলিয়নে যেতে গেলে আমাদের 10 টু দি পাওয়ার 6 গুণ করা লাগবে। এগুলো তো ইজি ব্যাপার, এগুলো তো বাচ্চাদের জিনিস। এখন আমাদের কথা হচ্ছে পিপিএম টা কি? তার মানে কি? কি বুঝলাম আমরা? তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি পিপিএম বের করতে পারি আমরা ইজিলি বাকিগুলা বের করতে পারবো। এখন কথা হচ্ছে পিপিএম কেমনে বের করবো? পিপিএম জিনিসটা কি? ওকে? আচ্ছা, 1 পিপিএম দ্বারা কি বুঝায়? প্রতি মিলিয়নে কয়টা পার্ট আছে। তার মানে 1 পিপিএম দ্বারা বুঝায় প্রতি মিলিয়নে একটা পার্ট আছে। 3 পিপিএম দ্বারা কি বুঝায়? প্রতি মিলিয়নে 3টা পার্ট আছে। আর মিলিয়নকে আমরা 10 টু দি পাওয়ার 6 দ্বারা কনভার্ট করি, মানে প্রকাশ করি। তার মানে 1 পিপিএম সমান 1/10 টু দি পাওয়ার 6, মানে 10 টু দি পাওয়ার 6 মানে মিলিয়নে একটা পার্ট আছে। 3 পিপিএম মানে কি? মিলিয়নে 3টা পার্ট আছে। 10 টু দি পাওয়ার 6 এ 3টা পার্ট আছে। 10 টু দি পাওয়ার 6 মানে কি? মিলিয়ন। 2 পিপিএম মানে কি? 2/10 টু দি পাওয়ার 6। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে সহজ হিসাব। এখন পিপিএম কে আমরা মিলিগ্রাম পার লিটারও প্রকাশ করতে পারি। পিপিএম দ্বারা শুধু মিলিয়নে কয়টা পার্ট আছে এটা বুঝায় না। পিপিএম দ্বারা এটা বোঝায় প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে। তার মানে অঙ্ক নিশ্চয়ই কি নিয়ে আসবে? মিলিগ্রাম পার লিটার নিয়ে অঙ্ক আসবে। কারণ কেমিস্ট্রি বেশিরভাগ অঙ্ক এটা নিয়ে হিসাব করা হয়। তার মানে ঘনমাত্রা, যেটা নরমাল ঘনমাত্রা, মানে মোলার, মোলার যেটা মোলার এককে প্রকাশ করার সময় আমরা প্রতি লিটারে কত মোল আছে সেটা হিসাব করি। আর যখন ঘনমাত্রার এককটা আমরা পিপিএম এককে হিসাব করব, পিপিএম এককে হিসাব করব, তখন আমাদেরকে বুঝতে হবে, তখন আমরা হিসাব করি প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটা। বুঝাতে পারছি? তার মানে আমরা তো এম থেকে ইজিলি যেকোনো জায়গায় কনভার্ট হইতে পারি, ঠিক না? ডাব্লিউ তে কনভার্ট হইতে পারি। কারণ এন সমান আবার কি? ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ টা নরমালি কি এককে আসে? গ্রাম এককে আসে না? তো গ্রাম এককটাকে মিলিগ্রাম এককে নিয়ে গেলে তো আমরা পিপিএম একক পেয়ে যাচ্ছি। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার, তাই না? বেসিক জিনিস ক্লিয়ার থাকলে তুই যেকোনো জায়গায় যেতে পারবি। এখন আশা করি এতদিনে বেসিক ক্লিয়ার হয়ে যাবার কথা।
আচ্ছা, এখন দেখ 1 ppm দ্বারা কি বোঝাচ্ছে 1 বাই 10 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, 2 ppm দ্বারা কি বোঝাচ্ছে 2 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, এরকম 5 ppm হোয়াটএভার। কিন্তু আমাদের কথা হচ্ছে 1 ppm সমান যে 1 মিলিগ্রাম পার লিটার, এটা কেমনে প্রমাণ হয়? প্রমাণটা কেমনে হয়? আচ্ছা, প্রমাণটা কেমনে হয় সেটাই আমরা এখন দেখাবো। বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা 1 লিটার সমান 1 কেজি ধরতে পারি, 2 লিটার সমান 2 কেজি বলতে পারি। বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা 1 লিটার সমান 1 কেজি বলতে পারি, 2 লিটার সমান 2 কেজি বলতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে 1 মিলিগ্রাম পার লিটার দ্বারা কি বোঝায়? 1 মিলিগ্রাম পার 1 ডিভাইড বাই 1 লিটার। 1 লিটারকে আমরা 1 কেজি বলতে পারি, তাই না? তার মানে 1 মিলিগ্রাম ডিভাইড বাই 1 কেজি বলতে পারি কিনা বিশুদ্ধ পানির জন্য। এখন 1 মিলিগ্রাম পার লিটার, এখন আমাকে একটা কথা বলতো, কেজিগ্রাম আবার গ্রামে লিখলে কত হয়? 1 মিলিগ্রাম ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3 গ্রাম হয় কিনা? বা 1000 গ্রাম। আবার গ্রামকে যদি মিলিগ্রামে লিখি তার মানে আমরা কি লিখতে পারি? 1 মিলিগ্রাম ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। গ্রামকে জাস্ট মিলিগ্রামে নিয়ে গেছি। তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো? 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6 না? দাঁড়াইছে কিনা? তার মানে মিলিগ্রাম পার লিটার যে কথা, ppm সেম কথা। এটা জাস্ট প্রমাণ করার জন্য। প্রমাণটা আসতে পারে, বাট খুব একটা ইম্পর্টেন্ট না। আসার চান্সই বেশি। বুঝতে পারছি? আচ্ছা, এখন অঙ্কগুলো ppm থেকে অঙ্ক প্রায় আসে। আর ppm এর অঙ্ক আসছে মানে তুমি ধরে নিবা যে তুমি 10 এ 10 পেয়ে গেছো, 4 এ 4 পেয়ে গেছো, 3 এ 3 পেয়ে গেছো। একদম ইজি অঙ্ক, সিম্পল অঙ্ক, ইভেন ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে প্রশ্ন আসে। ppm কি? প্রথম কথা হচ্ছে ppm কি, এটা প্রশ্ন আসে। ppm এর পূর্ণরূপ হলো পার্টস পার মিলিয়ন। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে ppm বলে। এই সিম্পল সংজ্ঞা। সূত্র জানলে তো সংজ্ঞা বের করা কোনো ব্যাপার না। সূত্র কি? মিলিগ্রাম পার লিটার, তাই না? মিলিগ্রাম পার লিটার মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে এটাই তো। তার মানে এখন শুধু লাগাই দিবা, যেহেতু ঘনমাত্রা একক, ঘনমাত্রা তো আবার ইয়ার উপর, তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক না? ঘনমাত্রার মধ্যে মোলালিটি যে এককটা আছে ওটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভরশীল ঘনমাত্রার কোন এককগুলা? মোলারিটি, নরমালিটি, ppm, ppb এগুলো আর কি। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ppm বলে। লিটারটা হচ্ছে দ্রবণ আর যত মিলিগ্রাম দ্রব, এটা হচ্ছে দ্রব। এটা হিসাব রাখতে হবে। এটা তো কমন সেন্সের ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, দ্রবণের মতো তার দ্রবণের মধ্যে তার দ্রবণই ইয়া থাকবে না, দ্রবীভূত থাকবে না। দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকবে কি? দ্রব দ্রবীভূত থাকবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা এটা এটা বুঝতে পারছি। তাহলে এখন কি বলছে? যে 10 মিলিলিটার দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দ্রবণটির ঘনমাত্রা ppm এককে হিসাব করো। দ্রবণটির ঘনমাত্রা কিসে হিসাব করতে বলছে? ppm এককে হিসাব করতে বলছে। আমাদেরকে বলে দিয়েছে 10 মিলিলিটার 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তুমি প্রথমে একটা কাজ করো, 0.4 গ্রামটাকে মিলিগ্রামে নিয়ে যাও। ঠিক আছে? তাহলে এত মিলিগ্রাম হচ্ছে 400 মিলিগ্রাম হচ্ছে। গ্রামের সাথে 1000 গুণ করে দিলে তো মিলিগ্রাম চলে আসতেছে। লিটারটাকে মিলিলিটারে যেহেতু আছে এটাকে লিটারে নিয়ে যাও। তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর নতুবা 10 ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিটারে চলে আসলো। তার মানে এখন কি বের করা কোনো ব্যাপার? এত মিলিগ্রাম আছে এত লিটারে। তাহলে 1 মিলিগ্রাম আছে এত গলা আটকে যাচ্ছে। কি খাইছি কে জানে? আচ্ছা যাই হোক, দেখ কি বলতেছে। আমরা কি জানি ppm সমান মানে কি? মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটাই তো, তাই না? তার মানে আমরা বের করব এত লিটার আছে এত মিলিগ্রাম, 1 লিটারে আছে 400 মিলিগ্রাম ডিভাইড বাই এত লিটার। শেষ, ppm বের হয়ে গেছে। শেষ, আর কিছু নেই। এটা হচ্ছে মেথড 1। আরেকটা মেথডে অঙ্কটা করা যায়। ঠিক আছে? আরেকটা মেথড হচ্ছে ডাইরেক্ট সূত্র বের করা, সূত্রে কনভার্ট করা। এখন সূত্রে কনভার্ট করা, এখন আমরা কথা হচ্ছে কোন মেথডটা ইউজ করব। যদি কিছু বলে দেওয়া না থাকে, তুই দেখতেছিস যে ঐকিক নিয়মে করে ফেলা যাচ্ছে যে এত লিটারে আছে এত এত মিলিগ্রাম, তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম আছে সেটাতে ppm, তাই না? কিন্তু যদি দেখো যে ঐকিক নিয়মে আনা যাচ্ছে না, কিংবা নানান ধরনের প্যাঁচ ফুস দিয়ে রাখছে, তখন সূত্র বসাই দিবি ডাইরেক্ট। সেটা হচ্ছে মেথড 2 তে। আমাদেরকে কি দিয়ে দিছে? আমরা কি জানি? ঘনমাত্রা সমান n/v না?
এনটাকে যদি আমরা ডাব্লিউ বাই এম আকারে লিখি বা ছোট আকারে এম আর এম ডিভাইড বড়তে এম আকারে লিখি, তাহলে সূত্র এটা হবে এম ডিভাইড বাই এম ভি। এখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করে বলছি যে নর্মাল ঘনমাত্রা মানে কি, যে ওই যে মোলার এককে বের করাটা আর কি, ছোটবেলা থেকে যেটা শিখে আসছো। ঘনমাত্রাটা বের করে ফেললাম। ঘনমাত্রাটা বের করে ফেলার পর আমরা কি করব, 1 মোল পার লিটার দ্বারা কি বোঝাচ্ছে, যে প্রতি লিটারে 1 মোল আছে। মোলটাকে তুমি মিলিগ্রামে কনভার্ট করে ফেললে তো হচ্ছে, মোলটাকে তুমি মিলিগ্রামে কনভার্ট করে ফেললে তো প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটা বের হয়ে যাচ্ছে। এন থেকে কি ডাব্লিউ তে আসা খুব কঠিন? এন থেকে তুমি ডাব্লিউ তে আসবা, কিন্তু ডাব্লিউ তে আসলে তো সেটা গ্রাম এককে আসবে, তুমি গ্রামটাকে পরে মিলিগ্রামে নিয়ে যাবা। এন থেকে ডাব্লিউ তে আসা কি খুব কঠিন? আমরা কি জানি ডাব্লিউ বাই এম সমান এন, বা ছোট আমি নর্মালি ডাব্লিউ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান কি হবে, এন ইন্টু এম, তাই না? শেষ। এন পাইছি কত, 1। আর বড়হাতের এম কত হবে, 40, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40। তাহলে গ্রামে চলে আসে। নিচেরটা কোনো চেঞ্জ করতে হবে, নিচেরটা আমরা পিপিএম এর সূত্র কি, 1 লিটারই তো, নিচে তো থাকে 1 লিটারই, প্রতি লিটারে কত মিলিগ্রাম থাকে, নিচেরটা 1 লিটারই থাকবে, ডাজন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, এখন গ্রাম চলে আসে, এটাকে এবার মিলিগ্রামে নিয়ে যাও, এটা হচ্ছে পিপিএম এর আনসার। মানে ঘনমাত্রাটা যদি পিপিএম এককে প্রকাশ করে তখন এটার আনসার হবে কত, 40,000 পিপিএম। আর নিচে 1 লিটার না থাকাও সেম কথা, নিচে 1 থাকা না থাকা সেম কথা না? বুঝতে পারছি আশা করি। ওকে, এখন তোমাকে ঘনমাত্রা দিয়ে দিছে, তোমাকে বলছে এই ঘনমাত্রাকে পিপিএম এ প্রকাশ করো। 0.01 মোলার। ঘনমাত্রা বলতে কি বুঝে, প্রতি লিটার যত মোল দ্রবীভূত থাকে ওটা মোল হিসাব করে। তার মানে এত ঘনমাত্রা দ্বারা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে না যে 0.01 মোল আছে 1 লিটারে। মোল মানে কি এন, তাই না? এবার এনটাকে আবার ডাব্লিউ তে প্রকাশ করো। ডাব্লিউ প্রথমে গ্রাম এককে প্রকাশ হবে, গ্রাম একক থেকে তুমি মিলিগ্রাম এককে নিয়ে যাও, আর নিচে যে 1 লিটারটা রয়ে গেছে এটা রয়েই যাবে, এটা শেষ পর্যন্ত রয়ে যাবে। লাস্টে আনসার লেখার সময় 1 তো আর লিখতে হয় না, কারণ 1 থাকা না থাকা সেম কথা। প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাই পিপিএম। আমি বলছিলাম পিপিএম এর অঙ্ক মতন ইজি অঙ্ক কিছু নেই, তবে এটা আবার ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের পিপিএম অঙ্ক শেষ। এখন আমরা আসবো লিমিটিং বিক্রিয়কে। আমি লিমিটিং বিক্রিয়ক মনে এর আগেও পাইছিলাম, বাট তখন আমি তোমাকে কি বলছিলাম, যে তখন আমি তোকে বলছিলাম যে লিমিটিং বিক্রিয়ক আমি পরে পড়াবো, কারণ লিমিটিং বিক্রিয়কটা পরে ডিটেলস পড়া আছে। ডিটেলস পড়া বলতে ছোট একটা পড়া, এখানে আর কিছুই না। আচ্ছা, লিমিটিং বিক্রিয়কটা কেন লাগে আমি আগে এটা বলে দিই। ঠিক আছে, ধর এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এ আর বি বিক্রিয়া করে সি উৎপন্ন করতেছে, কোনো ব্যাপার না। প্রশ্নের মধ্যে নর্মালি যে কোনো একটা বিক্রিয়কের তথ্য দেওয়া থাকে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে নর্মালি যে কোনো একটা বিক্রিয়কের তথ্য দেওয়া থাকে, ওই বিক্রিয়ক থেকে আমরা হয় এটার তথ্য বের করি, নতুবা উৎপাদের তথ্য বের করি। কিন্তু প্রশ্নের মধ্যে যদি দুইটার বিক্রিয়কের তথ্যই দেওয়া থাকে, যে এ কত পরিমাণ আছে, বিও কত পরিমাণ আছে, দুইটা বিক্রিয়কের তথ্যই দেওয়া আছে, মানে একাধিক বিক্রিয়কের তথ্য তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তখন তোমার অ্যাকচুয়ালি এই একাধিক বিক্রিয়কের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করা লাগবে। হয় লিমিটিং বিক্রিয়ক এ হইতে পারে, বি হইতে পারে, সেটা বের করে ওই লিমিটিং বিক্রিয়ক থেকে পরবর্তী অঙ্কগুলো করতে পারবি। যেটা লিমিটিং বিক্রিয়ক না সেটা নিয়ে অঙ্ক করতে পারবি না। ধর সি এর পরিমাণ বের করতে বলছে, এখন তোমার দুইটার পরিমাণই দেওয়া আছে, এর পরিমাণও দেওয়া আছে, বি এর পরিমাণও দেওয়া আছে, তুমি সি এর পরিমাণ বের করবা, এর থেকেও তো বের করতে পারো, বি থেকে বের করতে পারবো, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি বের করবো যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা থেকে। ওকে, ধরলাম বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তখন আমরা বি থেকে সি বের করতে পারবো। বি যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তার মানে এ লিমিটিং বিক্রিয়ক না, তাহলে এ থেকে আমরা কখনো সি বের করতে পারবো না। বুঝতে পারছি? তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়কের হিসাবে আসতে হবে কখন, মানে কোনটা লিমিটিং বিক্রিয়ক কোনটা লিমিটিং বিক্রিয়ক না, এটার হিসাব করব কখন, যখন প্রশ্নের মধ্যে একের অধিক বিক্রিয়কের তথ্য তোমাকে দিয়ে দিছে। বুঝতে পারছি? একের অধিক বিক্রিয়কের তথ্য তোমাকে দিয়ে দিছে, সেটা আমি ম্যাথ করলে ইজিলি বুঝে যাবি কেন এটা বলতেছি, মানে একটা এক্সাম্পল বললে। এখন আমার কথা হচ্ছে যে একের অধিক বিক্রিয়কের তথ্য তো অনেক জায়গায় দেওয়া ছিল,
এতক্ষণ যে ম্যাথগুলো করে আসছো, গত 3-4 ক্লাস যে ম্যাথগুলো করে আসছো, সেখানে তো একের অধিক বিক্রিয়কের, বিক্রিয়ক কাকে বলে এটা তো আমরা জানি, এই পাশে যেগুলো থাকে আর কি, বিক্রিয়কের তথ্য দেওয়া ছিল, তাহলে তখন লিমিটিং বিক্রিয়ক বের করি না কেন? এখানে পোলাপাইন প্যাচটা খায়। একের অধিক বিক্রিয়কের তথ্য বলতে আমি বুঝাচ্ছি ভর, ভর, ঠিক আছে? মানে এ এরও ভর দিয়ে দিছে, প্রশ্নের মধ্যে বি এরও ভর দিয়ে দিছে। ভর ওয়ার্ডটা যখন দুই ক্ষেত্রে দিয়ে দিবে, তখন আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করা লাগবে। অ্যাকচুয়ালি লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা, তারপর সেটা থেকে পরবর্তী হিসাব করা লাগবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বলতে কি বোঝায়? লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝায় যেটা পরিমাণে কম আছে, লিমিটেড, লিমিটেড। ধর কথার কথা এ বি কে, বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, বি লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝাচ্ছে এরা যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে, এ আর বি যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে, বি শেষ হয়ে যাবে, বি শেষ হয়ে যাবে, কিন্তু এ শেষ হবে না, এ অবশিষ্ট থাকবে। আমাদের হিসাব করতে হবে যেটা শেষ হয়ে গেছে তাকে নিয়ে। আমরা পরবর্তীতে বি থেকে সি বের করতে পারবো, যে এ থেকে সি বের করতে পারবো না, কারণ বি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, মানে কি এটাই প্রপার বিক্রিয়া, প্রপারলি বিক্রিয়া অংশগ্রহণ করছে। এটা নিয়ে যে আমরা যে বি এর ক্ষেত্রে বি এর ক্লু গুলাকে যেগুলোকে কাজে লাগিয়ে আমি ইউজ করব, ওই ক্লু গুলো প্রপারলি ইউজ হয়েছে, এর ক্লু সবগুলো তো প্রপারলি ইউজ হয়নি, এ তো অবশিষ্ট রয়ে গেল। এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের হিসাব। তো এখানে যা যা বলা আছে আমি সব বলে ফেলছি, মানে যেটা দুইটারই ভর দিয়ে দিছে, এম অফ এ এম অফ বি দুইটাই দিয়ে দিছে, তখন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করা লাগবে। যেটা লিমিটিং বিক্রিয়ক, যদি এ লিমিটিং বিক্রিয়া হয় তাহলে আমরা এ থেকে ডি বের করতে পারবো, যদি বি লিমিটিং বিক্রিয়া হয় তখন বি থেকে আমরা ডি বের করতে পারবো। ধর কথার কথা একটা প্রশ্ন বলে দিছে এ প্লাস বি সমান হচ্ছে সি প্লাস ডি, তুমি ডি এর পরিমাণ বের করো, যদি লিমিটিং বিক্রিয়ক যেটা হবে সেটা থেকে আমরা তার ডি বের করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কে সেটা আমরা কেমনে বের করব, মানে এ লিমিটিং বিক্রিয়ক নাকি বি লিমিটিং বিক্রিয়ক, কেমনে বের করব? একদম ইজি, একদম ইজি। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, এটা তো একদম সহজ কথা। জেনারেল বিক্রিয়াটা আমরা লিখবো, জেনারেল বিক্রিয়াকে আমরা এক্সপেরিমেন্টাল ভরও বলি। জেনারেল বিক্রিয়াকে আমরা এক্সপেরিমেন্টাল ভর বলি না, সরি, মানে জেনারেল রিঅ্যাকশন তো আমরা সবাই লিখতে পারি, আমি গত ক্লাসগুলোতে পড়ে আসি। যেটা নর্মাল তুমি হাতে লিখলে যে বিক্রিয়াটা হয় সেটা, তো তুমি হাতে লিখলে দেখা যাচ্ছে 2s2 সমাধান করলে দেখা যাচ্ছে 2s2 প্লাস O2 ডিভাইড সমান হচ্ছে 2s2O। 2s2 ভর কত 4 গ্রাম, আর অক্সিজেন O2 ভর কত 32 গ্রাম, 2s2 ভর কত 36 গ্রাম। এই যে 32 গ্রাম, 36 গ্রাম, 4 গ্রাম পাইছি, এগুলো তো জেনারেল বিক্রিয়ার ভর, জেনারেল বিক্রিয়ার বিক্রিয়কের ভর, উৎপাদের ভর, তাই না? এই জেনারেল বিক্রিয়ায় যে বিক্রিয়কের ভর, উৎপাদের ভর, বিক্রিয়কের ভরগুলো পাচ্ছি, এগুলাকে বলতেছি আমরা এক্সপেরিমেন্টাল ভর। তার মানে এক্সপেরিমেন্টাল ভর আমাদের সবসময় জানা থাকে। আমরা যদি একটা রিঅ্যাকশন নরমাল লিখতে পারি সেটা এক্সপেরিমেন্ট, ওই রিঅ্যাকশনের যে আমরা ভর বের করি ওইটা এক্সপেরিমেন্টাল ভর, ঠিক না? আর আরেকটা কাহিনী কি থাকে প্রশ্নের মধ্যে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন কতটুকু ইউজ হচ্ছে, অ্যাকচুয়ালি অক্সিজেনের কতটুকু ভর ইউজ হচ্ছে, ভর ইউজ হচ্ছে সেটা বলে দেওয়া থাকবে। প্রশ্নের মধ্যে দুইটাই অ্যাকচুয়ালি মানে কত ইউজ হচ্ছে দুইটারই ভর দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি কতটুকু ভর ইউজ হচ্ছে। বুঝতে পারছি? তখন আমাদের লিমিটিং বিক্রিয়ক হিসাব করতে হবে। তখন আমরা কেমনে বের করব? বিক্রিয়কের এক্সপেরিমেন্টাল ভরগুলার অনুপাত আর গিভেন ভরগুলার অনুপাত বের করব। আমি আবার সহজ ভাষায় বলি, গিভেন ব্র্যাকেটে জি মানে কি গিভেন ভর, গিভেন ভর মানে কি যেটা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? এবং প্রশ্নে তো হাইড্রোজেনেরও ভর দেওয়া থাকবে, অক্সিজেনেরও ভর দেওয়া থাকবে, তাই না? লিমিটিং বিক্রিয়ক যখন হিসাব করা লাগবে, আমরা কি করব? বিক্রিয়কগুলার গিভেন ভরের অনুপাত বের করব, আবার বিক্রিয়কগুলোর এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত বের করব। আর সবসময় প্রথমে যেটা থাকবে এটাকে উপরে লিখবো, নিচে পরেরটাকে নিচে লিখবো। অনুপাত তো সবসময় সমানে থাকবে, it doesn't matter, ঠিক আছে? আচ্ছা, তার মানে এক্সপেরিমেন্টাল ভর হাইড্রোজেনের টা আমরা এখানে লিখবো, অক্সিজেনটা আমরা এখানে লিখবো, একটা অনুপাত বের করব। আবার প্রশ্নের মধ্যে যে হাইড্রোজেনের ভর আর অক্সিজেনের ভর দেওয়া আছে এদের একটা অনুপাত বের করব। যদি এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত গিভেন ভরের অনুপাত থেকে বেশি হয়, তাহলে এ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। মোট কথা এখানে তুমি যাকে উপরে ধরছো, অনুপাতের সময় যাকে উপরে ধরছো এম অফ এ, এর ভরটাকে উপরে ধরছো না, তাহলে এখন যখন এই কন্ডিশনটা মেনে চলে তাহলে এ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যদি গিভেন ভরের অনুপাতটা বড় হয় তখন বি লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি।
তার মানে এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত বের করব, আমরা আবার গিভেন ভরের অনুপাতও বের করব। আচ্ছা, খালি ফোন আসতেছিল, যাই হোক, কি বলতেছি, এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত বের করব, গিভেন ভরের অনুপাত বের করব। ওকে, আবার ফোন আসছিল, যাই হোক, এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত বের করবে, গিভেন ভরের অনুপাত বের করব। অনুপাত বের করার পর যদি এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত বেশি আসে, তখন আমরা ধরে নেব এ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যদি এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত কম আসে গিভেন ভরের অনুপাত থেকে, তখন বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, আর এটা হিসাব হচ্ছে এ কেন লিমিটিং বিক্রিয়ক, কারণ এক্সপেরিমেন্টাল ভর অনুপাতের মধ্যে বা গিভেন ভর অনুপাতের মধ্যে আমরা এ কে উপরে রাখছি, সেজন্য তুমি যে বিক্রিয়াটাকে উপরে রাখবে সেটার উপর হিসাব করে আর কি। নর্মালি প্রথমটাকে উপরে রাখলে তো প্যাঁচ খাচ্ছে না আর, তাই না? তো এইভাবে করে রাখবি। আচ্ছা, তাহলে বুঝাতে পারছি আমি? ওকে। আচ্ছা, অনেকে মাঝে মাঝে গুলাই ফেলে যে মানে এক্সপেরিমেন্টাল ভর আর গিভেন ভরের অনুপাতটা মানে মাঝখানে যে গ্রেটার দেন লেস দেন এটা লিখবো, এখানে গিভেন ভরটা থাকে নাকি এখানে গিভেন ভরটা থাকে, নাকি এখানে এক্সপেরিমেন্টাল ভরটা থাকে, নাকি এক্সপেরিমেন্টাল ভরের অনুপাতটা এখানে থাকে, মানে মাঝখানে এর পাশে না এই পাশে, ডান পাশে না বাম পাশে। সবসময় আর কি অ্যালফাবেটিক্যালি অর্ডারে ই আগে আসে, তাই ই হচ্ছে বামে, জি হচ্ছে ডানে। ই হচ্ছে বামে, জি হচ্ছে ডানে, ই যেহেতু আগে আসে। বুঝতে পারছি? তাহলে লিমিটিং বিক্রিয়ক নিয়ে এখন যদি অঙ্ক করতে বলে, দেখ 10 গ্রাম হাইড্রোজেন, 25 গ্রাম অক্সিজেন। এখন দুইটারই তথ্য দেওয়া আছে, শুধু শুধু তথ্য দেওয়া নয়, দুইটারই ভর দিয়ে দিছে। আর যেহেতু ভর দিয়ে দিছে, তার মানে এটা কে লিমিটিং বিক্রিয়ক, আগে এটা বের করতে হবে। আর সেটা বের করার পর সেটা ক্লু থেকে তুমি কত গ্রাম পানি উৎপন্ন হচ্ছে সেটা বের করা লাগবে। নর্মালি প্রথমে জেনারেল রিঅ্যাকশনটা লিখে ফেলবা, জেনারেল রিঅ্যাকশনের ভরগুলা লিখে ফেলবা, তারপর জেনারেল রিঅ্যাকশনের দুই বিক্রিয়কের অনুপাতের ভর অনুপাত বের করবা, এক্সপেরিমেন্টাল ভরের অনুপাত আর কি। যেহেতু হাইড্রোজেন 4 আর অক্সিজেন কত হবে 32, তাহলে এটা এদের একটা অনুপাত বেরিয়েছে। তারপর গিভেন ভর 10 আর 25, 10 ডিভাইড বাই 25 ওদের একটা অনুপাত বেরিয়েছে। অনুপাত দেখা যাচ্ছে যে গিভেন ভরের বেশি, তার মানে বি হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। বি যেহেতু লিমিটিং বিক্রিয়ক, বি থেকে এবারে এটা তথ্য বের করতে পারবে যে 32 গ্রাম থেকে 34 গ্রাম পানি উৎপন্ন হয়, তাহলে 25 গ্রাম থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে। কারণ এখানে বি প্রশ্ন দেওয়া আছে কত 25 গ্রাম, অ্যাকচুয়ালি 25 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, 25 গ্রাম থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে সেটা। অঙ্কটা সরাসরি করতে পারবি না যেহেতু দুইটারে ভর দিয়ে দিছে। আর ভর দিয়ে দিলে আগে লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করে ফেলা লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে যে সেম অঙ্ক আমি আর করা দিব না, বিক্রিয়া লিখতে পারলে বাকিটা পারবি। বাট এখানে হিসাব হচ্ছে টনে হিসাব করছে। এখন মানুষের প্রশ্ন আসতে পারে টনটাকে আবার গ্রামে হিসাব করে কনভার্ট করতে হবে? কনভার্ট করতে হবে না, অনুপাত তো অলওয়েজ অনুপাতই থাকে, তাই না? তুমি দুইটা গ্রাম গ্রাম এ দেখ, তোর অনুভবের ভর আর আমার ভর গ্রামে দেওয়া আছে, তো তোর ভর আর আমার ভর গ্রামে অনুপাত বের করলে যেটা বের হবে তোর ভরটাকে টনে হিসাব করা থাকলে আমার ভরটাও যদি টনে হিসাব করা থাকে অনুপাত সেমটাই বের হবে, মানে এটা আর এটা সেম আনসার হবে। তো তোমার টনটাকে আলাদা গ্রামে কনভার্ট করার কিছু নেই, জাস্ট টন লিখে দিবি পাশে, এটাই। অনুপাত অনুপাতের মতন করে বের করবি। তো সেম অঙ্ক আমি আর এগুলো করাচ্ছি না, বা এবার লিমিটিং অফ বিক্রিয়ক কি সেটা তো বুঝতে পারছি। এ দেখ সবগুলা সেম, প্রথমে অনুপাত বের করছে, অনুপাত বের করে অ্যাকচুয়ালি কে লিমিটিং বিক্রিয়ক সেটা বের করছে, তারপর ছোটবেলার মতন অঙ্ক করা শুরু করছে, হিসাব হবে লিমিটিং বিক্রিয়ককে নিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের এই চ্যাপ্টারের দুইটা পার্ট শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা থার্ড পার্টে আসি। আমি কি বলছিলাম, এই চ্যাপ্টারে হচ্ছে মোট 4টা পার্ট, আমরা 2টা পার্ট শেষ, তার মানে আমরা এখন কোন পার্টে আসি, থার্ড পার্টে আসি। আর থার্ড পার্টটার নাম কি, টাইট্রেশন। টাইট্রেশন নিয়ে প্রশ্ন আসবে, আসবে মাস্ট। এবার আমি মনে হয় যেহেতু তোর পরীক্ষায় 20 তারিখ শেষ হয়ে যাবে, তো জারণ বিজারণ পার্টটা শেষ করতে পারবো না, মানে লাস্ট পার্টটা শেষ করাতে পারবো না। তো টাইট্রেশন পার্টটা শেষ করতে পারলেই, আজকের ক্লাস আর কালকের ক্লাস যদি নেই, টাইট্রেশন পার্ট শেষ করতে পারলেই তুমি মোটামুটি এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ হলেও আনসার করতে পারবে ফুল। বুঝাতে পারছি? ওকে, তবে জারণ বিজারণ যদি চাস আমি শেষ করে দিতে পারবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আমি চাচ্ছি জারণ বিজারণটা একটু যেহেতু একটু জটিল আছে, ওটা একটু লাইভ ক্লাস করাইতে পারলে বেটার। আচ্ছা, এখন কথা হচ্ছে টাইট্রেশন কি। টাইট্রেশন কি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে না, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হয়। ঠিক আছে, টাইট্রেশন আমাদের একটা প্রসেস বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে
আমরা জানা ঘনমাত্রা দ্রবণ থেকে অজানা একটা ঘনমাত্রা দ্রবণ হিসাব করতে পারি। ঠিক আছে? কিছু বুঝছ না আশা করি। আচ্ছা, সহজ কথায় বলি। ধর এটা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা রাখছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইভেন আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি পরিমাণ আছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটার আয়তন কত, ঘনমাত্রা কত, কি পরিমাণে আছে সেটা আমরা জানি। হাবিজাবি মানে প্রমাণ দ্রবণ আর কি। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে কি গত ক্লাসে পড়াইছি। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি পরিমাণে আছে, কত ঘনমাত্রা, কত আয়তন, ওর যাবতীয় সবকিছু আমরা জানি। এখানে একটা আমরা বুরেট নিছি। বুরেট থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি। এই বিন্দু এক ফোঁটা করে করে সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, অবশ্যই হবে, তাই না? কতটুক পরিমাণ বিক্রিয়া করছে সেটা আমরা বের করতে হবে। এই যে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি বুরেটে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আমরা জানি না, কিংবা কতটুক সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে সেটা আমরা জানি না। সেটা আমরা জানবো কেমনে? আমরা তো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা জানি, তাই না? ধর সোডিয়াম হাইড্রোক্সাইডটা প্রথমে 100 মিলিলিটার নিয়েছিলাম। 100 মিলিলিটার থেকে যখন এক ফোঁটা করে ঢালতে ঢালতে সোডিয়াম হাইড্রোক্সাইডটা 60 মিলিলিটারে নেমে আসছে, মানে 40 মিলিলিটার খরচ হয়েছে। 40 মিলিলিটার কোথায় খরচ হয়েছে? এই ফোঁটায় ফোঁটায় এখানে খরচ হয়েছে, তাই না? তার মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে সোডিয়াম হাইড্রোক্সাইড 40 মিলিলিটার, তাই না? আচ্ছা, 40 মিলিলিটার বিক্রিয়া অংশগ্রহণ করার কারণে বিক্রিয়াটা সম্পন্ন হয়ে লবণ আর পানি উৎপন্ন হয়ে গেছে, মানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়েছে। যখনই এখানে লবণ আর পানি উৎপন্ন হয়ে যাবে আমরা চাবিটা অফ করে দিব, বুরাটের চাবিটা অফ করে দিব, তাহলে এখানে এসে অফ হয়ে যাবে। তখন আমরা হিসাব করবো যে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যাকচুয়ালি খরচ হয়েছে কতটুকু, 40 মিলিলিটার খরচ হয়েছে। এখান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের তথ্য পেয়ে গেছি না? আমাদের শুধু জানা ছিল কোনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত পরিমাণ আছে কনিক্যাল ফ্লাক্সে, এটা জানা ছিল। এই এত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন করতে পারছে সেটা আমরা বের করে বলতে পারছি না বুরেটের হিসাবটা দেখে। এটা হচ্ছে টাইট্রেশন প্রসেস, ঠিক আছে? এই দেখ, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, আমি নির্দেশক এখনো পড়াইনি তাই এখন বুঝবি না। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো বিক্রিয়কের প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অপর অজানা ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলা হয়। একদম সিম্পল কথা। আমরা একটা জানা ঘনমাত্রার দ্রবণ জানতাম, এই জানা ঘনমাত্রার দ্রবণ থেকে অজানা ঘনমাত্রার দ্রবণ কতটুকু খরচ হয়েছে সেটা বের করে বলতে পারছি। এটাই হচ্ছে টাইট্রেশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে নির্দেশকের কথা কেন বলা হয়েছে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। এই যে যে দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি সেটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখি, সেখানের মধ্যে আমরা আবার একটা নির্দেশক রেখে দিই। নির্দেশক কেন রেখে দিই? নির্দেশক হচ্ছে কোনো কিছু একটা নির্দেশ করবে। কি নির্দেশ করবে? সে নির্দেশ করবে যে কখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। এটা তো আমরা জানি যে এখানে অ্যাসিড আছে, এখানে ক্ষার আছে। ক্ষার এখানে ফোঁটায় ফোঁটায় যোগ করতেছি, ফোঁটায় ফোঁটায় যোগ করলে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তাই না? এখন ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হইতে হইতে একটা সময় তো এটা প্রশমন বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে, লবণ আর পানি উৎপন্ন হবে। যেই প্রশমন বিক্রিয়াটা সম্পন্ন হবে নির্দেশকের কালার চেঞ্জ হয়ে যাবে, আর নির্দেশকের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তখন আমরা বুরাটের চাবিটা অফ করে দিব, এখানে কতটুকু খরচ হয়েছে এরপর হিসাব করে ফেলবো এতটুকু খরচ হয়েছে। তার মানে নির্দেশকের ফুল টাইট্রেশন প্রসেসটা সংক্ষেপে বুঝাতে পারছি কিনা। এখন আমরা একটু ডিটেলস পড়বো, ঠিক আছে? এই যে HCl সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এখানে HCl হচ্ছে আমরা জানি, HCl এর ঘনমাত্রা আমরা জানি, আয়তন আমরা জানি। আমরা এই জানা ঘনমাত্রা থেকে বা জানা আয়তন থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের যে অজানা ঘনমাত্রা আছে আর অজানা আয়তন আছে সেটা আমরা বের করব। এই টাইট্রেশনের মধ্যে আমরা জেনে যাব। এটা হচ্ছে টাইট্রেশনের প্রসেস, ঠিক আছে? এগুলো এখানে স্টোকিওমেট্রির রুলটা আশা করি এখন তো বুঝার কথা, এটা বুঝাবার কিছু নেই। তবে প্রশ্নের মধ্যে আমাদের বইতে লেখা আছে যে আমরা যে দ্রবণটার ঘনমাত্রা জানি, মানে অ্যাসিড বা ক্ষারের মধ্যে যেটার ঘনমাত্রা বা আয়তন জানি সেটাকে আমরা বুরেটের মধ্যে রাখি, আর যেটা জানি না সেটাকে আমরা অজানার মধ্যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখি। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে হচ্ছে যে জানাটা রাখি, অজানাটা হচ্ছে যে
বুলেটের মধ্যে রাখি, কারণ হিসাব তো বুলেটে হবে। এই যে কতটুকু খরচ হয়েছে এটা তো বুলেট থেকে হিসাব করতে পারবো, কনিক্যাল ফ্লাক্স থেকে তো আর হিসাব করতে পারবো না। বুঝতে পারছি? কিন্তু বইতে লেখা আছে কি, যেটা আমরা জানি, ধরো এই ক্ষেত্রে আমরা কোনটা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড জানি না, হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বুলেটে নিব, আর যেটাকে জানি না সেটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সে নিব। বাট অ্যাকচুয়ালি কোনটা সেটা তো আমি বুঝতে পারছি, ঠিক না? ওকে, যদি এমসিকিউ আসে যে জানা দ্রবণ কোথায় নেওয়া হয়, তখন তুমি লিখবে বুলেটে, যেহেতু বইতে বুলেট দেওয়া আছে। কিন্তু ম্যাথ করার সময় তুমি যখন সিকিউতে ম্যাথ করবা, তখন তোমাকে যেটা শিখেছি সেটা জানাটা থাকবে কনিক্যাল ফ্লাক্সে, অজানাটা থাকবে বুলেটে। আচ্ছা, এই যে সাধারণভাবে জানা ধর্মকে বুলেটে এবং অজানা ধর্মকে কনিক্যাল ফ্লাক্সে রাখা হয় বইয়ের ভাষা অনুযায়ী। তবে ইহা বাধ্যতামূলক কোনো বিষয় নেই। নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের শেষ বিন্দু মানে কি, বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে মানে প্রশমন বিন্দু, ঠিক আছে, নির্দেশ করে। অর্থাৎ বর্ণ পরিবর্তন করার অর্থ হলো বিক্রিয়া সম্পন্ন হয়েছে। চাবিকে বাম হাত দিয়ে কন্ট্রোল করা হয়। আচ্ছা, আমি একটা জিনিস শিখাই দিই, মানে ধর এই প্রসেসটা তুই বাসায় পরীক্ষা করতে চাস, তখন কি করতে হবে, কনিক্যাল ফ্লাক্সটা ডান হাত দিয়ে ধরবি, কনিক্যাল ফ্লাক্সের এই মাথাটা ডান হাত দিয়ে ধরবি, ধরে কনিক্যাল ফ্লাক্সটা ডান হাত দিয়ে ঘুরাতে থাকবি। আর চাবিটাকে ধরবি, বুলেটের মধ্যে যে চাবিটা থাকে এটা বাম হাত দিয়ে ধরবি। বিক্রিয়ায় যে স্টপ হয়ে যাবে তখন হচ্ছে বুলেটটা অফ করে দিবি, চাবিটা অফ করে দিবি, মানে বিক্রিয়াটা যেই কমপ্লিট হয়ে যাবে। আর ডান হাত দিয়ে কেন এটা ঘুরাতে থাকবি, এদিক দিয়ে ফুটা ফোটা যোগ হচ্ছে, ঠিক আছে, বুলেট থেকে ফুটা ফোটা দ্রবণ যোগ হচ্ছে, ঠিক আছে, ডান হাত দিয়ে কেন কনিক্যাল ফ্লাক্সটা ঘুরাতে থাকবি, যাতে বিক্রিয়ার জমাট না বাঁধে। বুঝতে পারছি? চাবিকে বাম হাত দিয়ে কন্ট্রোল করা হয় এবং ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাক্সকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরানো হয়, যাতে কনিক্যাল ফ্লাক্সে বিক্রিয়াগুলো জমাট না বাঁধে, ভালোভাবে মিশ্রিত হতে পারে। বুলেটের লেভেলের পার্থক্য দেখে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করেছে তা নির্ণয় করা যায়। ওই যে বুলেট মানে কি, উপরে যেটা ছিল, এখানে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা তো আমরা বের করে ফেলতে পারবো। এতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে, তার মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে অ্যাকচুয়ালি 40 ml, মানে 40 ml দরকার পড়ছে এতটুকু পুরা জানা ঘনমাত্রা একটা দ্রবণকে প্রশমিত করতে। এটা এটা এখানে পুরাটা যতটুকু ছিল ওটুকু কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। আর এখানে কতটুকু খরচ হয়েছে সেটা তো আমরা বের করবো। এতটুকু তার মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে। আশা করি বুঝতে পারছি। তার মানে শর্টকাট কথায় বলতে গেলে, আমরা একটা, ধর আমরা 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি, আমরা আমরা এটাই বের করতে চাচ্ছি যে 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়, এটাই আমরা বের করতে চাচ্ছি। তো আমরা কি করবো, শর্টকাট কথায় এত অঙ্ক টঙ্ক না করে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে ফেলবো। আর বুলেটের মধ্যে আমরা কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হবে তো জানি না, আমরা নির্দিষ্ট পরিমাণ একটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ফেলবো আমাদের ইচ্ছা মতো। তো এরপর আমরা এখানে ফোঁটা ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকবো। যখনই দেখবো যে নির্দেশক কালার চেঞ্জ করে ফেলছে, তার মানে এখানে বিক্রিয়ার অংশ শেষ। হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 ml যতটুকু ছিল ততটুকু সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলেছে, লবণ আর পানি উৎপন্ন করে ফেলছে, বিক্রিয়া কমপ্লিট। এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু খরচ হচ্ছে সেটা বের করে ফেলবো। তার মানে এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড খরচ হচ্ছে, তার মানে এত ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে। এখন সবসময় কথা হচ্ছে অ্যাসিড কি নিচে থাকবে, ক্ষার কি উপরে থাকবে? নো। এমন হতে পারে যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্দিষ্ট পরিমাণ একটা নিব, ধরলাম 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, এখন আমরা জানতে চাচ্ছি 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন, তখন আমরা বুলেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কত সেটা নিব। বুঝতে পারছি? কিন্তু বইয়ের ভাষ্য মতে আমরা জানা দ্রবণটাকে বুলেটে নিই, অজানাটাকে কনিক্যাল ফ্লাক্সে নিই, মানে বইয়ের ভাষ্য মতে। আমরা এমসিকিউ আসলে ওভাবে লিখবো, বাট অঙ্ক করার সময় চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, টাইট্রেশনের প্রকারভেদ। আমরা টাইট্রেশন অনেক প্রকার হইতে পারে। এসিড ক্ষারকের একটা টাইট্রেশন প্রসেস হইতে পারে, জারক বিজারকের টাইট্রেশন প্রসেস হইতে পারে, আয়োডোমিথি টাইট্রেশন হইতে পারে, জটিল মাত্রিক টাইট্রেশন হইতে পারে, অধঃক্ষেপণ টাইট্রেশন হইতে পারে। ঠিক আছে? টাইট্রেশন অনেকভাবে হইতে পারে। এখন কথা হচ্ছে আমাদের বইতে জটিল মাত্রিক টাইট্রেশন আর অধঃক্ষেপণ টাইট্রেশন নাই। আমাদের এই ৩ টা টাইট্রেশনের কথা বলা আছে। আমরা আজকে শিখব এসিড ক্ষারক টাইট্রেশনটা। আর আয়োডোমিথি টাইট্রেশনটা আমরা এখন শর্টকাট একটু পড়ে ফেলি। ঠিক আছে? আচ্ছা, আয়োডোমিথি, আয়োডিমিথি ২ টা ওয়ার্ড কিন্তু কাছাকাছি। এই ২ টা ওয়ার্ডের মধ্যে তুমি মারপ্যাচ খাবা, আর স্যাররা প্রশ্ন করবে এখান থেকে। হ্যাঁ? আয়োডোমিথি কাকে বলে? আয়োডিমিথি কাকে বলে? ঠিক আছে? আচ্ছা, আয়োডিনের একটা কথা তো আছে, তাই না? টাইট্রেশনের মেইন কনসেপ্টটা কি?
একটা জানা দ্রবণ থাকবে, একটা অজানা দ্রবণ থাকবে। জানা দ্রবণের তথ্য থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা, মানে জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা। এটা আয়োডোমিতি। এটা তো টাইট্রেশনের মধ্যে পড়তেছে। আয়োডোমিতি ওটা টাইট্রেশনের মধ্যে পড়তেছে, টাইট্রেশন প্রসেসের মধ্যে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা এটা জাস্ট টাইট্রেশনের মধ্যে যে কোনো একটা জানা থাকবে, আয়োডোমিতি বলতেছে, আর আয়োডো ওয়ার্ডটা থেকে আমরা জানতে পারতেছি আয়োডিনে কোনো না কোনো ভাবে সম্পর্কিত। আয়োডো, এখানে ডো ওয়ার্ডটা আছে না, ডো, ডো মানে কি ডু না, মানে মনে রাখার জন্য। ডো মানে ডো, মানে ডু, ডু মানে কি কিছু একটা করতে বলতেছে, তোমাকে বের করতে বলতেছে। তার মানে যে টাইট্রেশনে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা ব্যবহার করে আয়োডিনের ঘনমাত্রা বের করা হয় তাকে আয়োডোমিতি বলে। আর আয়োডিমিতি, ডি মানে কি, ডি মানে দিয়েছি না, মানে দেওয়া আছে, মানে আয়োডিনের ঘনমাত্রা দেওয়া আছে, আয়োডিনের ঘনমাত্রাকে কাজে লাগে অন্য একটা দ্রবণের ঘনমাত্রা বের করবো। আশা করি বুঝতে পারছি। তো নিজে পড়ে ফেলবে। এই যে যে টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রা ব্যবহার করে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা বের করে তাকে আয়োডিমিতি বলে। ডো আর ডি এর মধ্যে পার্থক্য কি আশা করি পারবি। এখন টাইট্রেশনের উপকরণ, টাইট্রেশনে কি কি লাগে এতক্ষণ তো জেনে যাওয়ার কথা। প্রথম কথা হচ্ছে যে কাঁচ পদার্থের মধ্যে বুরেট লাগবে, কনিক্যাল ফ্লাক্স লাগবে, আর পিপেট লাগবে। পিপেট কেন লাগবে আমি বলতেছি। নির্দেশক কোথায় থাকে? নির্দেশক তো কনিক্যাল ফ্লাক্সের মধ্যে থাকে না, মানে নির্দেশক তো যেটা জানা দ্রবণ আছে ওই দ্রবণের মধ্যে আমরা নির্দেশকও মিশাই দিই। কেন মিশাই দিই? কারণ অজানা দ্রবণ যেমন ফোঁটা ফোঁটা যোগ করতেছে, জানা দ্রবণের সাথে অজানা দ্রবণ বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করতে করতে একটা সময় আসবে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, আর তখনই তোর নির্দেশক কালার চেঞ্জ করে ফেলবে, তাই না? এখন নির্দেশককে তো আমরা এই যে চিত্রটা দেখালে ইয়ে হবে, তার মানে নির্দেশক এখানেই থাকে, তাই না? তার মানে নির্দেশককে তো কোনো না কোনো ভাবে এখানে ঢুকাইতে হবে। নির্দেশকও কিন্তু এক ধরনের দ্রবণ বা যৌগ, দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। এখন কেমনে যোগ করব? পিপেটের মাধ্যমে। পিপেট হচ্ছে একটা সুইয়ের মতন, মানে ওই যে ইনজেকশনের মতন, টান দিবা, চাপ দিবা, ওই ইনজেকশনের মতো এখানে ঢুকাই দিব কি নির্দেশক ঢুকাই দিব, ফোটায় ফোটায় নির্দেশক ঢুকাই দিব। নির্দেশকগুলো যখন কালার চেঞ্জ করে ফেলবে তখন দ্রবণটার কালার চেঞ্জ হয়ে যাবে, যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে যাবে যে কি বিক্রিয়া কমপ্লিট হয়েছে। তার মানে নির্দেশককে জাস্ট কনিক্যাল ফ্লাক্সের ভিতর ঢুকাইতে, কিংবা হচ্ছে যে জানা দ্রবণটা যে জায়গায় রাখছে ওই জায়গায় ঢুকাইতে আচ্ছা আমরা যে পিপেট ইউজ করি। ওকে, কাঁচ পদার্থ এই তিনটা ইউজ করা হবে। রাসায়নিক পদার্থের মধ্যে প্রমাণ দ্রবণ একটা থাকবে যেটা আমরা জানি, অজানা ঘনমাত্রা দ্রবণ থাকবে যেটা আমরা জানি না, আর নির্দেশক থাকবে। ওকে, এখন হচ্ছে ট্রাইট্রেন্ট আর টাইট্রান্ট, লাস্টে ডি আর ডি কাকে বলে আসবে। ওয়ার্ডটা খুব কাছাকাছি, মার পেজ তো পড়বা, খুব মারা খাবা। টাইট্রেন্ট কাকে বলে একটা আসবে, টাইট্রান্ট কাকে বলে। জানা ঘনমাত্রার দ্রবণকে টাইট্রেন্ট বলে। যে দ্রবণটার ঘনমাত্রা আমরা জানি, যেমন এতক্ষণ যে এক্সাম্পল পড়াচ্ছি ওই এক্সাম্পল অনুযায়ী আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানি, তাই না? তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এই ক্ষেত্রে আমরা টাইট্রেন্ট বলতেছি। আর যেটা ঘনমাত্রা জানি না, যে দ্রবণটা ঘনমাত্রা জানি না, কোন দ্রবণটা ঘনমাত্রা জানি না, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ফোঁটা ফোঁটায় মিশ্রিত করা হচ্ছিল ওইটাকে টাইট্রান্ট বলতেছি। ওকে, আচ্ছা, অম্লের ক্ষারকতা আর ক্ষারকের অম্লতা, এগুলো আসবে এমসিকিউতে আসবে। একক্ষারকীয় অ্যাসিড নিচের কোনটি? দ্বিক্ষারকীয় অ্যাসিড নিচের কোনটি? একক্ষারকীয় অ্যাসিড, এখানে কিন্তু ক্ষার বের করতে বলে নাই, অ্যাসিড বের করতে বলছে। যে একক্ষারকীয় অ্যাসিড, লাস্টে অ্যাসিড আছে, তাহলে একক্ষারকীয় কেন বলতেছে? অ্যাসিডটা একটা ক্ষারককে প্রশমিত করতে পারে। একটা ক্ষারককে কোন অ্যাসিড প্রশমিত করতে পারবে? যে অ্যাসিড একটা H+ দান করবে সেই অ্যাসিডই তো একটা ক্ষারককে প্রশমিত করতে পারে। একটা H তো একটা OH- কে প্রশমিত করতে পারে, তাই না? তো একক্ষারক অ্যাসিডের এক্সাম্পল গুলো কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, শেষ। দ্বিক্ষারকীয় অ্যাসিডের এক্সাম্পল কোনটি? সালফিউরিক অ্যাসিড, H2SO4, এখানে হাইড্রোজেন দুইটা সেজন্য। মোট কথা তুল্য সংখ্যা শিখাইছি না, যে অ্যাসিডের তুল্য সংখ্যা 1 ও একক্ষারকীয় অ্যাসিড, যে অ্যাসিডের তুল্য সংখ্যা 2 সে দ্বিক্ষারকীয় অ্যাসিড। কারণ তুল্য সংখ্যা হিসাব করা হয় কিভাবে? জলীয় দ্রবণে যতটা H+ দান করে সেভাবে। এগুলো নিজেরা পড়ে ফেলবি, ঠিক আছে? আর দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? H3PO4। এখন H3PO4 এর মতো অনেকগুলো যৌগ ছিল, মনে আছে? H3PO4 একটা ছিল, H3PO3 একটা ছিল, H3PO2 একটা ছিল। এখানে কি হাইড্রোজেন দেখে আমরা তুল্য সংখ্যা বের করতাম? না, এটা এক্সেপশনাল ছিল। এখানে অক্সিজেন যত হয়
তার কম হচ্ছে তার তুল্য সংখ্যা হয়। এখানে অক্সিজেন 4টা, তার মানে কি তার তুল্য সংখ্যা 3, এই অ্যাসিডের তুল্য সংখ্যা 3। এখন H3PO3 তো হাইড্রোজেন 3টা আছে, তার মানে কি তুল্য সংখ্যা 3 হবে না? অক্সিজেন 3টা আছে, তার মানে তার তুল্য সংখ্যা হবে 2। তার মানে তার ক্ষারকত্ব 2, মানে তার 2টা ক্ষারককে করতে পারে, প্রশমিত করতে পারে, 2টা H- কে প্রশমিত করতে পারে। এগুলো নিজে পড়ে পারবি, এগুলো বাচ্চাদের জিনিস, একবার রিডিং করলে পারবি, এটা বুঝাবার কিছু নেই। ঠিক সেম ভাবে দ্বি অম্লীয় ক্ষারক, ত্রি অম্লীয় ক্ষারক, উল্টা উল্টা হিসাব হবে আর কি। এবার ক্ষারকের ক্ষেত্রে এগুলো সেম, যতটা H+ কে প্রশমিত করতে পারে অতটুকু হিসাব হবে। এই ইম্পর্টেন্ট যে চারটা আছে, এটা হচ্ছে যে প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, সোডিয়াম কার্বনেটের অম্লত্ব কত। অম্লত্ব মানে কি যতটা H+কে প্রশমিত করতে পারে, একটা ক্ষার যতগুলো H+কে প্রশমিত করতে পারে, অম্লত্ব মানে এটা। অম্লত্ব মানে আবার অম্ল বুঝিস না, অম্লত্ব বলছে তো, তার মানে এটা কি ক্ষারের কথা বলছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা টাইট্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট পড়ায় আসবো। অম্লক্ষার টাইট্রেশনটা আমরা আজকে পড়বো। এতক্ষণ যা যা পড়াইছি তাই, নতুন কিছু না, তাই আমি আর পড়াচ্ছি না। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দিয়ে বুঝাই ফেলছি। প্রশমন বিন্দু মানে কি? প্রশমন বিন্দু হচ্ছে যে বিন্দুতে এসে নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে দেয় টাইট্রেশন বিক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাকে প্রশমন বিন্দু বলে। মানে ফাইনালি ফোটায় ফোটায় যোগ করতে করতে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে ফেলছে। ওই যে বিন্দুতে, যে ফোটার বিন্দুটাতেই এই ঘটনাটা ঘটছে, ওই ফোটার বিন্দুটাকে বলছে প্রশমন বিন্দু। ওই পরিমাণটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বা অজানা দ্রবণটার পরিমাণ। এক্সাম্পল অনুযায়ী এতক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড পড়ে আসে, সেজন্য বোঝাবার জন্য বলছি। ঠিক আছে, উল্টো হইতে পারে, নিচে থাকতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, উপরে থাকতে পারে HCl, মানে বুলেটে থাকতে পারে HCl, মানে HCl এর পরিমাণ আমরা জানি না। নির্দেশক হচ্ছে যে ইন্ডিকেটর। নির্দেশক দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় দুর্বল জৈব অ্যাসিড, মানে হাইড্রোজেন প্লাস অধাতব অংশ। আর অধাতব অংশের কারণে এটা দুর্বল হবে। কারণ দেখ HCl এর মধ্যে হাইড্রোজেন থাকে, আর হাইড্রোজেনের সাথে যেটা থাকে এটা তো অধাতব অংশই থাকে, তাই না? এখানে অধাতব অংশের উপর ভিত্তি করে এটা তো সবল অ্যাসিড হয়ে গেল। HCl একটা সবল অ্যাসিড, কিন্তু CH3COOH এটা কিন্তু দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড? হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, কিন্তু CH3COO মাইনাস যে অধাতব অংশটা আছে এটা হচ্ছে দুর্বল, সেজন্য এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তো এত কিছু বোঝা লাগবে না, দুর্বল অ্যাসিড কোনটা সবল অ্যাসিড কোনটা এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসছোস। CH3COO এটা একটা দুর্বল জৈব অ্যাসিড, তার মানে এটাকে নির্দেশক হিসেবে ইউজ করা যায়। দুর্বল জৈব ক্ষারক মানে কি? ক্ষারকে কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার না, ধাতব অংশ প্লাস হাইড্রোক্সাইড থাকে। এখানে ধাতব অংশটা দুর্বল বলে এটা দুর্বল ক্ষারক। কারণ হাইড্রোক্সাইড আর H+ হাইড্রোক্সাইডটা ম্যান্ডেটরি ইয়াতে থাকবে, ক্ষারকে থাকবে, আর H+ তো ম্যান্ডেটরি অ্যাসিডে থাকবে। তার মানে নির্দেশকের সঙ্গে আলটিমেটলি H আয়ন হইতে পারে, INOH হইতে পারে। কারণ এটাই ম্যাটার করতেছে আমরা দুর্বল জৈব অ্যাসিড ইউজ করতেছি নাকি দুর্বল জৈব ক্ষারক ইউজ করতেছি নির্দেশক হিসাবে। তবে পয়েন্ট এটা আসবে না। আচ্ছা, মোট কথা হচ্ছে যে আমরা যদি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড নিই, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড নিলাম, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা অঙ্ক করার ক্ষেত্রে অ্যাসিড কোনটাকে নিই? যেটা জানা দ্রবণ নিই। ধরলাম অ্যাসিডের জানা ঘনমাত্রা আছে, মানে আমাদের অ্যাসিডের ঘনমাত্রাটা জানা আছে বা অ্যাসিডের পরিমাণটা জানা আছে। অ্যাসিডকে আমরা কোথায় নিব? তাহলে কনিক্যাল ফ্লাক্সে নিব টাইট্রেশন হিসাব অনুযায়ী। বই তো উল্টা লিখছে, বইটা আমরা হিসাব করবো না, বইটা যা MCQর জন্য। ঠিক আছে, অ্যাসিডকে আমরা নিব কনিক্যাল ফ্লাক্সে। অ্যাসিডের সাথে আমরা একটা নির্দেশক মিশিয়ে দিতে হবে না, যাতে বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে। কেমনে বুঝি? নির্দেশক কালার চেঞ্জ করবে। আমরা অ্যাসিডের সাথে কি দুর্বল জৈব ক্ষার মিশাবো? অ্যাসিডের সাথে দুর্বল জৈব ক্ষার মিশালে অ্যাসিডের ক্ষার তো ওখানে বিক্রিয়া করে ফেলবে, নির্দেশক আর নির্দেশক থাকবে, নির্দেশক তো বিক্রিয়া করে ফেলবে। তার মানে অ্যাসিডের আমরা যদি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড নিই, তাহলে আমরা নির্দেশক হিসেবে দুর্বল জৈব অ্যাসিড মিশাবো। কারণ অ্যাসিড অ্যাসিড তো বিক্রিয়া করবে, নির্দেশক নির্দেশকের মতন থাকবে। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যদি আমরা বেস নিই, মানে ক্ষার নিই, তাহলে দুর্বল জৈব ক্ষারক নেব। আর কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা কাকে নিই? যেটা জানা দ্রবণ ঘনমাত্রা আছে, যেটার ঘনমাত্রা আমরা জানি। আমরা ক্ষারকের ঘনমাত্রাও জানতে পারি, অ্যাসিডের ঘনমাত্রাও জানা থাকতে পারে। যেটা জানা আছে সেটা নিব, আর যেটা নিছি সেটা দুর্বল নিব, মানে দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। যদি আমরা অ্যাসিড নিই তাহলে দুর্বল জৈব অ্যাসিড নিব, যদি আমরা ক্ষার নিই তাহলে দুর্বল জৈব ক্ষার নিব। নির্দেশক কেন বর্ণ পরিবর্তন করে? প্রশ্ন হচ্ছে এটা। আচ্ছা, এটা একদম সিম্পল কথা ভাই। ধর এটা একটা কি কনিক্যাল ফ্লাক্স, আমি আর এটা নিচ্ছি না, মানে গ্রাফিক্স প্যানটা নিচ্ছি না। এখানে অ্যাসিড গুলো আছে, এগুলো হচ্ছে অ্যাসিড, হলুদগুলো অ্যাসিড। এটা হচ্ছে নির্দেশক, এগুলো হচ্ছে নির্দেশক।
মিশাচ্ছি কি, ক্ষার মিশাচ্ছি, ফোটায় ফোটায় ক্ষার মিশাচ্ছি। ক্ষার মিশাতে মিশাতে একটা সময় তো এই ক্ষারগুলো সম্পূর্ণরূপে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে, তাই না? লবণ আর পানি উৎপন্ন হয়ে গেছে। নেক্সট যে ক্ষারটা মিশাবো, এই ক্ষারটা এখানে কি আর বিক্রিয়া করবে? ওদের কারোর সাথে বিক্রিয়া করবে? এতটুকু অংশ তো বিক্রিয়া করে ফেলছে, নেক্সট ক্ষারটা কি ওর সাথে বিক্রিয়া করবে? করবে না। ক্ষার বিক্রিয়া করে কার সাথে? অ্যাসিডের সাথে। অ্যাসিড তো আর অবশিষ্ট নেই, বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে। এই নেক্সট যে ক্ষারগুলা মিশাবো, এই ক্ষারগুলা বিক্রিয়া করবে কার সাথে? অ্যাসিড বাকি আছে শুধু কার? নির্দেশকের। নির্দেশকটা কি ছিল? দুর্বল জৈব অ্যাসিড ছিল না? এখন বিক্রিয়া যখন অংশগ্রহণ করে ফেলবে, দুর্বল জৈব অ্যাসিড যখন বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে, ধর অ্যাসিড, দুর্বল জৈব অ্যাসিডের সংকেত কি ছিল? HIN। ও যখন বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে, ও তার যৌগ আকারে থাকবে না, ও H+ দিয়ে ফেলবে। H++ ইন্ডিকেটর। ইন্ডিকেটর ইন্ডিকেটর মানে কি? অধাতব অংশটাকে বলতেছি। অ্যাসিডের ক্ষেত্রে কি হাইড্রোজেনের সাথে অধাতব অংশ থাকে, এই অধাতব অংশটা আলাদা হয়ে যাবে না? এই অধাতব অংশটা আলাদা হয়ে গেলে একটা কালার প্রদর্শন করে, আর কালার প্রদর্শন করলে আমরা বুঝবো তার মানে কি এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ হয়ে গেছে, মানে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কি একসাথে এতগুলো ফোঁটা মিশাবো? না, আমরা তো এক ফোঁটা করে মিশাবো। নেক্সট যে ফোঁটাটা মিশানোর কারণে এই ইন্ডিকেটরটা মানে নির্দেশকটা কালার চেঞ্জ করে ফেলছে, তার মানে আমরা হিসাব করে ফেলবো এতটুকু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়েছে। আমরা তো বুলেটে দেখতেই পারবো কতটুকু ইউজ হয়েছে। ধর আগে বুলেট ছিল এতটুকু ছিল, এখন এটা এখানে নেমে আসে, তার মানে কি এখানে আমরা চাবিটা অফ করে দিব, তার মানে এতটুকু পরিমাণে কি খরচ হয়েছে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস হিসাব করতো, এতটুকু পরিমাণ কি আসলে খরচ হয়েছে? নির্দেশক চেঞ্জ, কালার চেঞ্জ করছো কখন? বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরো এক ফোঁটা যোগ করার পর না? তার মানে এটা আমরা মাথায় মনে মনে ধরে রাখবো যে কি, তার মানে এর থেকে এক ফোঁটা একটু কম লাগছে, কারণ নেক্সট এক ফোঁটা তো আসলে নির্দেশকে কালার চেঞ্জ করছে। আশা করে বুঝাতে পারছি। তার মানে এটাকে কেন ইন্ডিকেটর বলে এটাও বুঝাতে পারছি। নির্দেশক কেন বর্ণ পরিবর্তন করে এটা তো এখন বুঝিয়ে দিলাম। তো এইগুলা সব এখানে লেখা আছে, নিজে পড়ে ফেলবি। এখন হচ্ছে মেইন টাইট্রেশনের মেইন পড়া শুরু। গ্রাফ রিলেটেড যে সমস্যাগুলো আছে, গ্রাফ রিলেটেড জিনিসগুলাই আসবে পরীক্ষায়। প্রথম কথা হচ্ছে একটা পিএইচ স্কেল নিই। পিএইচ স্কেল নরমালি দেখতে কেমন হয়? 0, 3, 7, 10, 14। 0 থেকে 3 বলতে বোঝাচ্ছে পিএইচ স্কেল এটা স্ট্রং অ্যাসিড। 3 থেকে 7 বলতে বোঝাচ্ছে এটা উইক অ্যাসিড। 7 থেকে 10 বলতে বোঝাচ্ছে আবার উইক বেস। 10 থেকে 14 বলতে বোঝাচ্ছে স্ট্রং বেস। এগুলো তো কমন সেন্সের ব্যাপার। পিএইচ 7 এর যত কম হবে তত অ্যাসিড হবে, আর 7 এর যত বেশি হবে তত ক্ষার হবে। 7 থেকে 10 হচ্ছে উইক বেস, 7 এর থেকে 14 আরো বেশি না, তার মানে 10 থেকে 14 হচ্ছে কি স্ট্রং বেস। এই যে কত থেকে কত উইক অ্যাসিড, কত থেকে কত স্ট্রং বেস, এই জিনিসটা আমাদের মুখস্থ করা লাগবে। একদম ইজি। 7 থেকে কমতে কমতে 3 হয়েছে, তার মানে এটা অ্যাসিড, ঠিক আছে কিন্তু উইক অ্যাসিড। 3 থেকে কমে আরো 0 হয়েছে, তার মানে এটা স্ট্রং অ্যাসিড। 7 থেকে বেড়ে 10 হয়েছে, এটা উইক বেস। 10 থেকে বেড়ে আরো বাড়ছে, তার মানে এটা স্ট্রং বেস। এখন আমাদের হিসাব হচ্ছে যে কথা, এই যে এগুলো তো বলা আছে। এখন টাইট্রেশন হিসাব করার সময় অনেকগুলো কেস হইতে পারে, 4টা কেস হইতে পারে টোটাল। প্রথম কেস হইতে পারে যে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা স্ট্রং অ্যাসিড নিছি, আমরা মিশাচ্ছি বুলেট থেকে ফোটায় মিশাচ্ছি স্ট্রং বেসি। এটা একটা কেস হইতে পারে। যদি এটা একটা কেস হয়, তাহলে তার মানে বিক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে প্রশমন বিক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর কমপ্লিট রিঅ্যাকশনটার পিএইচ হবে 7। মানে আমরা যদি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে স্ট্রং অ্যাসিড নিই আর বুলেটের মধ্যে যদি স্ট্রং বেস নিই, দুটা এখন যদি ফোটায় বিক্রিয়া করতে করতে একটা সময় বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, যে বিন্দুতে বিক্রিয়াটা কমপ্লিট হবে সেটা হচ্ছে পিএইচ 7। মানে যে বিন্দুতে বিক্রিয়া কমপ্লিট হবে বলতে কি বিন্দু বোঝাচ্ছি? যে বিন্দুতে প্রশমন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। বিন্দু বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? মানে বিক্রিয়াটা শেষ। বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর এটার পিএইচ হয়ে যাবে 7। এখন এমনও কেস হইতে পারে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে স্ট্রং অ্যাসিড নিছি, মিশাচ্ছি। সবসময় যে
ফ্লাক্সের মধ্যে স্ট্রং অ্যাসিড নিব এমন না। এমন হইতে পারে যে উইক বেস কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিছি, মিশাচ্ছি স্ট্রং অ্যাসিড, এটা ম্যাটার না। আমি তোমাকে কেসটা বুঝাচ্ছি কার সাথে কার বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? স্ট্রং অ্যাসিডের সাথে যদি উইক বেসের বিক্রিয়া হইতে থাকে, বিক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে প্রশমন বিক্রিয়া কমপ্লিট, লবণ আর পানি উৎপন্ন হয়ে গেছে, তখন এটার পিএইচ হয়ে যাবে ৭ থেকে একটু ছোট। কেন বলতো? স্ট্রং অ্যাসিড মানে কি? অ্যাসিড হচ্ছে ৭ এর নিচে থাকে। মিশাচ্ছি তার সাথে কি উইক বেস। উইক বেসের এতটা পাওয়ার নেই যে ওকে একদম ডাইরেক্ট ক্ষারীয় অবস্থায় নিয়ে যেতে, মানে বিক্রিয়াটাকে কমপ্লিট করে ফেলার পরও একদম ক্ষারীয় অবস্থায় নিয়ে যেতে কিংবা একদম নিরপেক্ষ অবস্থায় নিয়ে যেতে তার সক্ষমতা নেই। স্ট্রং অ্যাসিড না, অ্যাসিডকে স্ট্রং নিচ্ছি, বেসকে উইক নিচ্ছি, তাহলে কেমনে হবে? বেসের পাওয়ার নেই যে স্ট্রং অ্যাসিডটাকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যেতে, মানে ৭ পর্যন্ত নিয়ে যেতে। তাই ৭ এর একটু কম থাকে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও। কিন্তু এখন যদি আমরা এখানে উইক অ্যাসিড নিই, মিশাচ্ছি স্ট্রং বেস, বিক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন পিএইচ এটা ক্ষারীয় হয়ে যাবে না? অ্যাসিডটা এমনও উইক, নিচে আবার স্ট্রং বেস, উইক অ্যাসিডের উপর স্ট্রং বেস কাজ করতেছে, তার মানে নিরপেক্ষকে ছাড়া যাবে। ফোটায় ফোটায় যখন যোগ করতেছে পিএইচ আস্তে আস্তে বাড়তেছে, কারণ উইক অ্যাসিড পিএইচ বাড়তে বাড়তে একটা সময় ৭ পার হয়ে যাবে। তার মানে কি আলটিমেটলি এখানে যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, লবণ আর পানি উৎপন্ন হবে, ওই লবণ আর পানির একটু হলেও ক্ষারীয় থাকবে, ঠিক আছে? পিএইচটা হবে মানে ওভারঅল পিএইচ হবে এটার 7 এর থেকে একটু বেশি। এই জিনিসগুলো একটু মুখস্থ। কেন মুখস্থ এটা তো জানি না, কারণ আমি তো তোকে বুঝাই দিছি। মুখস্থ না ব্যাপারটা। আর ধর এখানে উইক অ্যাসিড আছে, মিশাচ্ছি উইক বেস, তাহলে এটা বিক্রিয়াই করবে না। উইক অ্যাসিড আর উইক বেস কখনো বিক্রিয়া করে না। পিএইচ থাকবে অনির্ণেয়। বা থিওরিটিক্যাল ভাষায় মানে কি? নট প্র্যাকটিক্যাল ভাষায়। থিওরিটিক্যাল ভাষায় মানে কি? কথার কথা। তখন কারণ পিএইচ ৩ থেকে ১০ এর মধ্যে যেকোনো একটা জিনিস হইতে পারে। মানে এসিড হইতে পারে, ক্ষার হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা জানি না কোনটা। তার মানে এগুলো কেন মুখস্থ করাইছি? আবারও আমি জিনিসগুলো বলতেছি কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। সবল অ্যাসিড আর সবল ক্ষারকে যদি ট্রানজিশন করি তখন পিএইচ হয় 7, মানে ইএন পয়েন্ট হচ্ছে 7। ইএন পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? যখন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে তো ওই বিক্রিয়া যে মিশ্রণটা ওভারঅল আছে, মানে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা আছে ওটার পিএইচ হচ্ছে 7। সবল অ্যাসিডের সাথে যদি দুর্বল ক্ষারকের বিক্রিয়া করে, এক্ষেত্রে অ্যাসিড সবল, ক্ষার দুর্বল, তার মানে পিএইচ স্টিল 7 এর নিচেই থাকবে বিক্রিয়াটা হয়ে যাওয়ার পরও। দুর্বল অ্যাসিড প্লাস সবল ক্ষার, এখানে অ্যাসিড দুর্বল, ক্ষার দুর্বল, ক্ষার হচ্ছে সবল, তার মানে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও বিক্রিয়াটা স্টিল পিএইচ 7 এর থেকে একটু বেশি হবে। এই যে পিএইচ 7 এর থেকে একটু বেশি। আর দুর্বল অ্যাসিডের দুর্বল ক্ষার কি হয়? বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পিএইচ অনির্ণেয়। বাট থিওরিটিক্যাল ভাষায় ৩ থেকে ১০ এর মধ্যে হয়। বুঝতে পারছি? ওকে, এখন আমরা গ্রাফের অঙ্কগুলা করব। অঙ্ক না, মানে শর্টকাট জিনিস। প্রথম কথা হচ্ছে যে যদি সবল অ্যাসিড আর সবল ক্ষারকের মধ্যে টাইট্রেশন করাই তাহলে গ্রাফটা কেমন হবে? পরীক্ষায় কিন্তু এগুলাই আসবে, ঠিক আছে? সবল অ্যাসিড আর সবল ক্ষারকের মধ্যে যদি বিক্রিয়া করাই, টাইট্রেশন করাই, তখন গ্রাফটা কেমন হবে? প্রথম কথা, গ্রাফ দুই ভাবে আঁকতে পারো। তুই যেকোনো একটা শিখবি, তোর যেটা সহজ লাগে সেটা শিখ। আমি দুইটাই শিখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যাকে নিব তাকে আমরা হিসাব করব না। আমরা বুরেটের মধ্যে যাকে নিব তাকে আমরা এক্স অক্ষে ধরব। আমরা বুরেটের মধ্যে যাকে নিব তাকে আমরা কোন অক্ষে ধরব? এক্স অক্ষে ধরব। আর পিএইচ চেঞ্জ হচ্ছে কার? কনিক্যাল ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে যে। কারণ কেন? বুলেটটাকে তো ফোটায় ফোটায় মিশ্রিত করতেছে কনিক্যাল ফ্লাক্সে, যে পিএইচ তো চেঞ্জ হবে কনিক্যাল ফ্লাক্সের ভিতর। পিএইচ ওয়াই অক্ষে নিব পিএইচ, তার মানে ওয়াই অক্ষে নিব কনিক্যাল ফ্লাক্সের মধ্যে পিএইচ চেঞ্জের ঘটনাটা, আর এক্স অক্ষে নিব বুলেটে যেটা আছে সেটা, ঠিক আছে? মানে যেটা মিশাচ্ছি আমরা, ফোটায় ফোটায় মিশাচ্ছি সেটা। ওকে, এই কথাটাই হচ্ছে আগের স্লাইডে লেখা আছে, স্লাইডটা আমি যেটা বাদ দিছি। যাই হোক, যদি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা স্ট্রং অ্যাসিড নিই, কেস কোনটা? দুটোই স্ট্রং, সবল অ্যাসিড সবল ক্ষার। আর বুরেটের মধ্যে যদি আমরা স্ট্রং বেস নিই,
তার মানে কনিক্যাল ফ্লাক্স আমরা স্ট্রং অ্যাসিড নিছি, তার মানে পিএস থাকবে কি, পিএস এটা কার ঘটনা বলে, কনিক্যাল ফ্লাক্সের ঘটনা বলে না। যেহেতু সবল অ্যাসিড তার মানে কি, আমরা একটু আগে শিখে আসছে সবল অ্যাসিডে পিএস 0 থেকে 3 এর ভিতর হয়, তার মানে 0 থেকে 3 এর একটা কোনো পয়েন্টে ও নরমালি আছে। কারণ আমরা আস্তে 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 কি মিশাচ্ছি, কি মিশাচ্ছি, ফুটাই ফুটাই ক্ষার মিশাচ্ছি, স্ট্রং ক্ষার মিশাচ্ছি, ব্লু রেডে যেটা আছে সেটা যকৃত ক্ষার মিশাচ্ছি, তাহলে পিএইচ আস্তে আস্তে বাড়তে থাকবে না। আর গ্রাফের মধ্যে যদি দেওয়া থাকে EN.7 এ দেওয়া, কিংবা সরি গ্রাফের মধ্যে বলতেছি, প্রশ্নের মধ্যে যদি EN.7 এ দেওয়া আছে, মানে বিক্রিয়াটা সবল অ্যাসিড সবল ক্ষারের মধ্যে, কথা শেষ, একদম ইজি ব্যাপার। তোমাকে যদি সবল অ্যাসিড সবল ক্ষারের মধ্যে চিত্র আঁকতে বলে, গ্রাফ আঁকতে বলে, তুমি পারবা না। তুমি তো জানো সবল অ্যাসিড প্রথমে 0 থেকে 3 এর মধ্যে থাকে, যখন আস্তে আস্তে সবল ক্ষার মিশাচ্ছি, ক্ষার মিশাইতে মিশাইতে একটা সময় তো যাবে আরেক প্রকার ক্ষার মিশাই দিলে এটা পুরো ক্ষার হয়ে যাবে, তাই না? সেটা সব দেখাই দিবা। আর মাঝখানে একটা বিন্দু এঁকে দিবা যেটা 7 এর কাছে, 7 এর সমান, বলে দিবা যে EN পয়েন্ট হচ্ছে 7। আর টিচার EN পয়েন্ট দেখলে বুঝে যাবে তুমি সবল অ্যাসিড আর সবল ক্ষারকের কথা বলছো। উল্টা ভাবে হইতে পারে, এবার তুমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখছো স্ট্রং বেসকে, বুটেডের মধ্যে রাখছো স্ট্রং অ্যাসিডকে। স্ট্রং বেসের তার মানে শুরুতে ছিল স্ট্রং বেস কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 14 থেকে 10 এর মধ্যে, তুমি আস্তে আস্তে অ্যাসিড মিশাচ্ছ, পিএইচ কমতে থাকবে, পিএইচ কমতে কমতে একটা সময় আরেক ফোঁটা মিশালে পুরাই অ্যাসিড হয়ে যাবে, এটা দেখাই দিবা। আর সাথে এটা দেখাই দিবে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি শেষ হয়েছে কোথায়, বিক্রিয়াটা শেষ হয়েছে পিএইচ যখন সাথে, তখন এই ইএন পয়েন্টটা কোথায় সেটা দেখাই দেওয়াটাই হচ্ছে যে কি মেইন কাজ তোমার। কেন 0 থেকে 3 এর মধ্যে স্ট্রং অ্যাসিড, কেন স্ট্রং বেস 10 থেকে 14 এর মধ্যে, পিএইচ স্কেলটা যখন পড়াইছি তখনই পড়াই ফেলছি, এখন বুঝাইতে পারছি কেন পড়াইছি পিএইচ স্কেল। আচ্ছা এখন হইতে পারে যে কি সবল অ্যাসিড প্লাস দুর্বল ক্ষারের বিক্রিয়া, আমি এখন একটাই বুঝাই দিব, বাকিটা তুই নিজে বুঝে নিবি, ঠিক আছে? আমি এটা বুঝাই, নর্মালি আমি এইভাবে করতাম, অ্যাসিডকে হচ্ছে যে কি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রেখে গ্রাফ রাখতাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়া কখন শেষ হয়, ইএন পয়েন্ট কত, পিএইচ কখন ইএন পয়েন্ট হয়, সেটা আমি তোকে বলছিলাম না একটু আগেই তো পড়া দিয়ে আসি। সবল অ্যাসিড এই ক্ষেত্রে অ্যাসিড সবল, তার মানে বিক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পরও এটা খানিকটা পিএইচ 7 এর নিচেই থাকবে, তার মানে তুমি এখানে আঁকবা পিএইচ স্কেল, এখানে আঁকবা যকৃত ক্ষার, তুমি আস্তে আস্তে ক্ষার যোগ করতেছো, যেহেতু এটা সবল অ্যাসিড শুরুতে এটা 0 থেকে 3 এর মধ্যে থাকবে, যেহেতু আস্তে আস্তে ক্ষার যোগ করতেছো এটা আস্তে আস্তে পিএইচ বাড়তে থাকবে, বাড়তে 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 আরেকটা ক্ষার যোগ করে দিলে অনেক অনেকটুকু ক্ষার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা ম্যাটার না, আমাদের দেখাইতে হবে বিক্রিয়াটা শেষ হয়েছে কোথায়, শেষ হয়েছে যে এই পয়েন্টে, মানে যখন বিক্রিয়াটা শেষ হয়ে গেছিল, লবণ আর পানি ছিল, লবণ আর পানি হয়ে গেছিল, ওই স্টিল বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরও পিএইচটা স্টিল 7 এর নিচেই ছিল। উল্টাভাবে হিসাব করলে যেহেতু দুর্বল ক্ষার শুরুতে কোথায় থাকে, 10 থেকে 7 এর মধ্যে থাকে, আমরা আস্তে আস্তে অ্যাসিড মিশাচ্ছি, অ্যাসিড মিশে মিশে আরেকটু অ্যাসিড মিশে পুরাটা অ্যাসিড হয়ে গেছে, কোনো ব্যাপার না। বিক্রিয়াটা অ্যাকচুয়ালি যখন শেষ হয়েছে তখন স্টিল পিএইচটা 7 এর নিচেই ছিল, তো এভাবে আর এভাবে এক তৈরি পাও, ঠিক আছে? মোট কথা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যাকে রাখতেছো সেটার স্কেল হচ্ছে পিএইচ স্কেলটা এখানে হিসাব হবে, আর ব্রুডের মধ্যে যাকে রাখছো সেটা হচ্ছে এক অক্ষে বসবে, এটাই হচ্ছে হিসাব, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে এতটুক চিত্রের এতটুকু অংশটা আমি একটু ব্যাখ্যা করে দিই, কেন আরেকটু মিশালে পুরাটাই ক্ষার হয়ে যাচ্ছে, আরেকটু মিশালে পুরাটাই অ্যাসিড হয়ে যাচ্ছে, উল্টাভাবে যোগ করলে পুরাটাই অ্যাসিড হয়ে যাবে, উল্টাভাবে যোগ করলে বিক্রিয়া যখন শেষ হয়েছে তখন তো লবণ আর পানি হয়ে গেছে, এখন তুমি যদি আরেক প্রকার ক্ষার মিশিয়ে দাও তাহলে লবণ আর পানির উপর ক্ষার মিশছে না, তাহলে ফুল বিক্রিয়াটা এবার ক্ষার হয়ে যাবে না, এই যে ফুল বিক্রিয়াটা এবার ক্ষার হয়ে গেছে। আমরা তো এক্সট্রা অংশ, এটা এটা জাস্ট এইটুকু অংশ এক্সট্রা ল্যাশটা জাস্ট বোঝাচ্ছি, এটা এক্সট্রা অংশ, মানে এক্সট্রা যখন ক্ষার মিশিয়েছে তখন পুরোটাই ক্ষার হয়ে গেছে, বা এক্সট্রা যখন অ্যাসিড মিশিয়েছে তখন পুরোটাই অ্যাসিড হয়ে গেছে, এটা ম্যাটার না, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ইএন পয়েন্টটা কোথায় সেটা, মানে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি এখানে শেষ হয়েছে, বাকি যে লেজার অংশটা আছে লেজার অংশটা বোঝাচ্ছে আরেকটু যোগ করলে কি হইতো, মানে ইএন পয়েন্টের পরে আরেকটু যোগ করলে কি হইতো, তাহলে সবল অ্যাসিড দুর্বল ক্ষারক একটা শেষ, এবার হচ্ছে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তার মানে এক্ষেত্রে অ্যাসিড দুর্বল, এক্ষেত্রে কি দুর্বল, অ্যাসিড দুর্বল, ক্ষারটা কি সবল, তার মানে বিক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে বিক্রিয়াটা স্টিল পিএইচটা 7 এর উপরে থাকবে। আর এবার আশা করি গ্রাফটা বুঝাতে হবে না। আর দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার বিক্রিয়া অংশগ্রহণ করে না, টাইট্রেশন হয় না, বা থিওরিটিক্যালি একটা গ্রাফ হইতে পারে, এই থিওরিটিক্যাল গ্রাফটা হচ্ছে মুখস্থ,
দুর্বল এসিটা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে টাইট্রেশনের গ্রাফটা হচ্ছে মুখস্থ। কেন এরকম এটা কোনো ব্যাখ্যা নেই। ওই যে বলছি 3 থেকে 10 এর ভিতর হয়, এই যে 3 থেকে 10 এর ভিতরে একটা কাহিনী, ঠিক আছে? 3 থেকে এই যে 3 থেকে 10 এর ভিতরে গ্রাফটা উল্টাভাবে হিসেব করলে 10 থেকে 3 এর ভিতরে গ্রাফটা। এখন হচ্ছে যে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট প্লাস সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন কি কি আসতে পারে টাইট্রেশন থেকে আমি তোকে বলে দিই। টাইট্রেশন থেকে প্রশ্ন আসতে পারে যে সবল এসিডের সবল ক্ষারকের কথা বলে দিবে, কিংবা সবল এসিড সবল ক্ষার না বলে দিল সোডিয়াম ক্লোরাইড বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিবে। এখন তুমি তো জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সবল ক্ষার, সরি সবল এসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার। ওই জন্য ওই হিসাব অনুযায়ী তোমার তখন একটা টাইট্রেশনের গ্রাফ আঁকতে বলবে, ঠিক আছে? ইএন পয়েন্টার চিহ্নিতকরণ করে দিতে হবে। এটা হইতে পারে একটা প্রশ্ন, বা প্রশ্নেই তোমাকে টাইট্রেশনের গ্রাফ দিয়ে দিতে পারে, তোমাকে বলে দিতে পারে যে এটা কোন ঘটনা ঘটতেছে, সবল এসিড সবল ক্ষারকের ঘটনা ঘটতেছে নাকি দুর্বল এসিড সবল ক্ষারকের ঘটনা ঘটতেছে নাকি সবল এসিড দুর্বল ক্ষারকের ঘটনা ঘটতেছে। তুমি গ্রাফ দেখে বুঝতে হবে, ঠিক আছে? এটা একবার প্রশ্ন হতে পারে। আরেকবার প্রশ্ন আসতে পারে তোমাকে বলে দিচ্ছে টাইট্রেশন কি হচ্ছে, তোমাকে বলে দিবে যে নির্দেশক কোনটা ইউজ করতে হবে। এখন অনেক প্রকার নির্দেশক আছে, মিথাইল অরেঞ্জ নির্দেশক নরমালি কি হয়, দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস, ফেনলফথেলিন, ক্রিসোলোয়েট। এদের পিএইচ রেঞ্জটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে। মিথাইল অরেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4, মিথাইল রেড হচ্ছে 4.2 থেকে 6.3, লিটমাস হচ্ছে 6 থেকে 8, ফেনলফথেলিন হচ্ছে 8.2 থেকে 10, ক্রিসোলোয়েট হচ্ছে 7.2 থেকে 8.8। এই পিএইচ রেঞ্জটা তোমার মুখস্থ রাখতে হবে। বইতে পিএইচ রেঞ্জ মানে নির্দেশকের নাম আরো কয়েকটা আছে, মানে চার্ট আকারে, ওগুলো পড়। বাট এখন আপাতত এইগুলো পড়লে এখান থেকে প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা, পিএইচ রেঞ্জটা অ্যাকচুয়ালি কি বোঝায়? পিএইচ রেঞ্জটা অ্যাকচুয়ালি বোঝায় মিথাইল অরেঞ্জ যেমন একটা নির্দেশক, ও পিএইচ রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4। মানে যখন দ্রবণের পিএইচ 3.1 থেকে 4.4 এর ভিতর থাকে, ওর যেমন আছে তেমনই থাকে। কোনো কারণে যদি 3.1 এর নিচে নেমে যায় দ্রবণের পিএইচ, কারণ মিশাচ্ছি আমরা, ফোটায় ফোটায় মিশাচ্ছি, একটা সময় তো পিএইচ চেঞ্জ হইতে থাকবে, বি 3.1 এর নিচে নেমে যায়, তখন ও একরকম বর্ণ প্রদর্শন করে। 4.4 এর উপরে চলে গেলে পিএইচটা, দ্রবণের পিএইচ যখন 4.4 এর উপরে চলে যায় তখন ও আরেক রকম বর্ণ প্রদর্শন করে। ও যখন 3.1 এর নিচে নেমে যায় ওর পিএইচটা, তখন ও কমলা বর্ণ প্রদর্শন করে। তখন আমরা বুঝতে পারবো বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। আর যদি কোনো কারণে ওকে উল্টা ভাবে ইউজ করতে পারে, আমি তো তোকে বলছি যে অলওয়েজ এসিড যে কনিক্যাল ফ্লাক্সে থাকবে, ক্ষার যে ইয়াতে থাকবে এমন না। ক্ষারীয় যখন ও পিএইচ যখন 4.4 এর উপরে উঠে যায় তখন হচ্ছে ও হলুদ বর্ণ প্রদর্শন করে। এই অম্লের মাধ্যমে কি প্রদর্শন করে, ক্ষারীয় মাধ্যমে কি অন্য বর্ণ প্রদর্শন করে, এগুলো সব মুখস্থ থাকতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে সেম। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কেমনে আসতে পারে আমি তোকে বলি। আচ্ছা, দুর্বল ক্ষার আর সবল অ্যাসিডের বিক্রিয়া আমরা কি জানি? দুর্বল ক্ষার আর সবল অ্যাসিডের বিক্রিয়া আমরা কি জানি? পিএইচটা আলটিমেটলি 7 এর নিচে থাকে, তাই না? পিএইচটা আলটিমেটলি কিসের থাকে? 7 এর নিচে থাকে। এখন হচ্ছে তোমার একটু বুঝতে হবে অঙ্ক। আমি একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিই। প্রথমটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে বুঝিয়ে দিই। সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার নিয়ে বুঝিয়ে দিই। সবল অ্যাসিড আর দুর্বল ক্ষার নিয়ে বুঝিয়ে দিই। আমরা কি বলছিলাম? নির্দেশক কিন্তু এক্সাক্ট পয়েন্টে বিক্রিয়া যে শেষ হয়েছে এটা বুঝায় না। অ্যাকচুয়ালি নির্দেশক বুঝে এক্সট্রা যে বিন্দুটা যোগ করছিলাম, ঠিক আছে? বিক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সট্রা যে বিন্দুটা যোগ করছি ওইটার কারণে যে কালার চেঞ্জ হয়েছে, তাই না? এক্সট্রা যে বিন্দুটা যোগ করছিলাম ওইটাই তো এই ল্যাসটা, তাই না? বিক্রিয়া তো ইএন পয়েন্টই শেষ। এক্সট্রা যে ইয়াটা যোগ করছি ওইটাই তো এই ল্যাসটা। এক্সট্রা একটু করে যোগ করার কারণে এই পুরা ইয়াটা ক্ষার হয়ে যাবে না, কিংবা পুরাটা এসিড হয়ে যাবে না? এসিড হয়ে যাবে। আচ্ছা, দুর্বল ক্ষার, ওর প্রথমে কত ছিল? 10 থেকে 7 ছিল। আমরা আস্তে আস্তে সবল এসিড যোগ করতেছি, যোগ করার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে ইএন পয়েন্ট হচ্ছে একটু, মানে 7 একটু নিচে, বিক্রিয়া কমপ্লিট। এরপর এক্সট্রা যে ইয়াটা যোগ করছি, এসিড যোগ করছি, ওইটার কারণে ফুল বিক্রিয়াটার পিএইচ নেমে গেছে কত? 3 এর নিচে নেমে গেছে না? 3 এর নিচে নেমে গেছে। তার মানে এই ক্ষেত্রে কোন নির্দেশকটা তুমি ইউজ করবা? তুমি কি এক্ষেত্রে এই নির্দেশকটা ইউজ করতে পারবা? মিথাইল এই ক্ষেত্রে যেহেতু 3 এর নিচে নেমে গেছে, তার মানে 3.1 থেকে 4.4 এর ভিতরে একটা রেঞ্জের ভিতরে একটা নির্দেশক
লাগবে না, কারণ 3.1 এর 3 এর নিচে নেমে যাচ্ছে মানে কি আলটিমেটলি এটা নিচে নামাতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তুমি মিথাইল রেডও ইউজ করতে পারো। মিথাইল রেড কেন ইউজ করতে পারো আমি তোমাকে বলি, ব্যাপারটা বুঝাই বলতেছি। দেখ, মিথাইল রেড হচ্ছে কত, আমি যদি এগুলো এখন বুঝাই দিই, মিথাইল রেড ইউজ করতে, মিথাইল রেড হচ্ছে 4 এর নিচে নামলে পিএইচ চেঞ্জ করে। এটা তো ডাজন্ট ম্যাটার, বিক্রিয়া তো শেষ হচ্ছে 7 এর নিচেই, 7 এর একটু নিচেই বিক্রিয়া শেষ। বিক্রিয়া যখন কমপ্লিট হচ্ছে এটার পিএইচ হচ্ছে 7 এর একটু নিচে। আরেক ফোঁটা যোগ করলে তো এটা অটোমেটিক নিচে নেমে যাবে। অটোমেটিক নিচে নেমে গেলে তো এটা 4 কে ক্রস করে নিচে নামতেছে, 4 কে ক্রস করে তো 3 এর দিকে নামতেছে। নির্দেশক তো বর্ণ চেঞ্জ করবে, বর্ণ চেঞ্জ করলে তো হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, এখন যদি আমরা অ্যাসিডকে অ্যাসিডকে দুর্বল নিই, ক্ষারকে সবল নিই, অ্যাসিডকে কি নিব, দুর্বল, হ্যাঁ ক্ষারকে সবল নিই। এই ক্ষেত্রে নামছে নামছে ঠিক আছে, ইএন পয়েন্ট এতটুকু এটাও বুঝলাম, নামছে নামছে ঠিক আছে, 7 এর নিচেও নেমে গেছে, মানে এক্সট্রা বিক্রিয়া এখানে শেষ, এটা ডাজন্ট ম্যাটার। আরেকটু পরিমাণ অ্যাসিড যোগ করার ফলে বিক্রিয়াটা মানে ইয়াতে নামছে, নামছে ঠিক আছে, কিন্তু 3 এর নিচে নামছে, 3 এর নিচে নামছে, 3 এর নিচে তো নামে নাই। এই ক্ষেত্রে আমরা যদি মিথাইল অরেঞ্জ লাগাই দিই, মিথাইল অরেঞ্জ কি 3 এর নিচে নামলে ইয়া চেঞ্জ করে, বর্ণ পরিবর্তন করে? মিথাইল অরেঞ্জ তো 3 এর নিচে নামলেই বর্ণ পরিবর্তন করে, তাই না? মিথাইল অরেঞ্জ কখন বর্ণ পরিবর্তন করে? 3 এর নিচে নামলে। কিন্তু এক্ষেত্রে কি 3 এর নিচে নামছে? 3 এর নিচে নামছে, আরেকটু ফোঁটা যোগ করার কারণে 3 এর নিচে নামছে? নামে নাই। কিন্তু এখানে, তাহলে এক্ষেত্রে তুমি মিথাইল অরেঞ্জ কেমনে ইউজ করবা? এক্ষেত্রে তোমার ইউজ করতে হবে মিথাইল রেড। 4.2 এর একটু নিচে নামলে ইয়া চেঞ্জ করে ফেলবে। এই যে 4 তো ক্রস করছে, এটা দেখাই যাচ্ছে, মানে 3 এর খুব কাছাকাছি, কিন্তু 4 তো ক্রস করছে, তার মানে কখন কোন নির্দেশক ইউজ করা লাগবে সেটা হচ্ছে তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে? তো জিনিসগুলো একবার বুঝে গেলে এখানে আর কঠিন কিছু নেই। তো এগুলো হচ্ছে তোর থেকে এখন কঠিন লাগতে পারে, ও কি কি পড়াই বলছে টাইটেশন, এগুলো নিজে একবার রিডিং দে, একবার রিডিং দিলে হয়ে যাবে। মেন কনসেপ্ট তো তুই ধরে ফেলছিস, এখন মেন কনসেপ্ট অনুযায়ী নিচে একবার ইয়ে পড়লে হয়ে যাবে। তো কালকে হচ্ছে আমরা টাইটেশন নিয়ে কিছু ম্যাথ টেস্ট আছে, ম্যাথগুলো কমপ্লিট করে ফেলবো, তাহলে আমাদের থার্ড পার্টটা শেষ হয়ে যাবে। ফোর্থ পার্ট আমি ধরবো কি ধরবো না সেটা তোর সাথে কথা বলে জানাবো।